পর্ব 6। তুসকন্যা। আনায়া অফিসে এসে জানতে পারল কেনিথ আজও অফিসে আসেনি। সে কোথায় গিয়েছে কিংবা কবে আসবে এই বিষয়েও কেউ কিছু জানে না। আনায়া ছোট করে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, ভালোই হয়েছে, যতদিন আসবে না ততদিন একটু শান্তিতে কাজ করা যাবে, না হলে এই লোকটা মানেই তো এক বর্ষর আতঙ্ক। আনায়া কেনিথের দিয়ে যাওয়া মোটামুটি অনেক কাজই পূর্বের দিনে সম্পন্ন করে রেখেছিল, যে কারণে আজ আর তার কাজ বলতে তেমন কিছুই নেই। এজন্য নিজের কেবিনে বসে বসে তার নিজের একাডেমিক বই পড়ছিল। আনায়া প্রতিদিনই এমনটা করে। বাড়ি থেকে আসার সময় কোনো একটা একাডেমিক বই নিয়ে আসে, যদি কাজ না থাকে তবে ওসব পড়েই সময় কাটায়, কিন্তু আজ এই মুহূর্তে আর একাডেমিক বই পড়ার কোনো ইচ্ছে জাগছে না। সবকিছুই প্রচণ্ড বিরক্ত লাগছে, কেমন এক বদ্ধ জায়গা যন্ত্রের মতো দিন পার করতে হচ্ছে। আবার এছাড়া করারও বাকি আছে। আনায়া নিজের চেয়ারে বসে ডেস্কে এক হাত ছড়িয়ে মাথা রেখে আনমনে নানা বিষয় নিয়ে ভেবে যাচ্ছে। খোলা চুলগুলো টেবিলের উপর এলোমেলো হয়ে পড়ে রইছে। পরনে সাদা আর বেবি পিঙ্ক কালার কম্বিনেশনের কুর্তি, আর তার ভাবুক গালে ফুটে ওঠা টোল। যদিও ইনায়ার মতো খুব ধবধবে ফর্সা কিংবা অতিরিক্ত লাবণ্যময়ী নয়, তবুও সব মিলিয়ে মেয়েটা এক চমৎকার সৌন্দর্যের অধিকারী। আনায়া একদিকে তারেকের কথা ভাবছে, অন্যদিকে রেহানের কথা। সেই কত মাস হলো রেহানের সাথে তার সামনাসামনি দেখা সাক্ষাৎ নেই। ছেলেটাকে প্রচণ্ড মনে পড়ছে তার। রেহান যদিও আগের চেয়ে অনেকটা সুস্থ, তবুও আনায়ার মনে হচ্ছে একবার রেহানের তার কাছে আসা উচিত। কিন্তু এই বাইনা রেহানের কাছে এই মুহূর্তে করাটা একদম বোকামি। রেহানের আরও সুস্থতার প্রয়োজন, তার উপর ওখানে ও তো বসে বসে নেই। পড়াশোনারও যথেষ্ট চাপ রয়েছে। সবকিছু ফেলে রেখে তার কাছে আসাটার কথা বলাটা কি অনেক বেশি গাধামি হয়ে যায় না? তবে এটাও ভেবে নিয়েছে যে এ মাস কিংবা সামনে মাসের মধ্যেই একটা স্মার্টফোন কিনে নেবে। এই আধুনিক কালে এসেও এমন দুজন দুজনকে না দেখার মতো দুর্ভোগের কোনো মানও হয়? অন্যদিকে আবার আনায়া কেনিথের বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছে, কারণ কেনিথের পার্সোনালিটি হিসেবে তার ওসব ব্যবহার খুব বেশি অস্বাভাবিক নয়। মূল কথা, লাইফে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, আর যেটা তাকেও করতে হবে। তবে এসবের মাঝে সবকিছুর ঊর্ধ্বে আরও একটি বিষয় রয়েছে যার প্রতি সবসময় সজাগ থাকা প্রয়োজন। আর যাই হোক, নিজের চারিত্রিক বিষয়ে কেউ আঘাত করলে কিংবা প্রত্যক্ষভাবে কোনো বাজে উদ্দেশ্যে ক্ষতি করলে চাইলে তা কখনোই মুখ বুজে সহ্য করার ক্ষমতা আনায়ার নেই। তখনও যে ফ্যামিলির কথা ভেবে নিয়ে অন্যায় সহ্য করবে তা তো হতে পারে না। আনায়া এসব ভাবনা চিন্তা রেখে আবারও রেহানের ভাবনায় বুঁদ হল। রেহান যা করছে তা তো সব তার আর ওর ভবিষ্যতের জন্য। ওর লাইফ সেট আপ হয়ে গেলেই তো আর কোনো টেনশন নেই। তখন তো রেহানের বউ হতে আর কোনো বাধা নিষেধ থাকবে না। হঠাৎ রেহানের বউ হওয়ার কথা চিন্তা করেই আনায়া কিঞ্চিত লজ্জায় মুচকি হেসে ফেলল। এখনোই কি নাকি ভেবে যাচ্ছে শুধু রেহানের লাইফ সেট আপ হলেই তো হবে না, তারটাও তো করতে হবে। বিয়ের পর বাবা আর ছোট বোনের কি হবে সেটাও চিন্তার বিষয়। আর যাই হোক, কখনো বোন আর বাবাকে অন্যের বোঝা বানানোর চিন্তা ভাবনা করার মেয়ে তো আনায়া নয়। আপাতত এসব থাক, বিয়ে শাদী না হয় পরেও সময় সুযোগ করে করা যাবে। কোনো তাড়াহুড়ো করে দুটো ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট কিংবা কেউ কোনো কিছুতে কষ্ট পায়, এটা আনায়া চায় না। সবার মাঝেই যেন হাসি খুশির সামঞ্জস্যপূর্ণতা বজায় থাকে। আনায়া মুচকি হেসে টেবিলে থেকে মাথা উঠাতে যাবে, তখনই একজনের আওয়াজ কানে এলো, ম্যাম আসবো। আনায়া ঠিকঠাক মতো বসতেই তার নজরে এলো আয়াস দরজাটা অর্ধেক খুলে তাতে মাথা উকি দিয়ে মুচকি হাসছে। আনায়া তা দেখে তড়িৎ বলল, জি আসেন আসেন, এটা আবার বলতে হয়। আয়াসও মুচকি হেসে কেবিনে ঢুকে দরজাটা কিছুটা চাপিয়ে দিয়ে ডেস্কের সামনে এসে বলল, ম্যাম বসবো। আনা এবার ভ্রু কুঁচকে বলল, এসব কেমন কথা? আপনি আমাকে বারবার ম্যাম কেন বলছেন? আর এভাবে ভেতরে আসা বসার জন্য পারমিশন নেওয়ারই বাকি আছে। আমি তো আপনার ছোট। আয়াস মুচকি হেসে বসতে বসতে বলল, ছোট বললেই কি আর হবে? আপনি এখানকার পি এ, এটাও তো মাথায় রাখতে হবে। রুলস বলে একটা কথা আছে না? আনায়া তাচ্ছিল্যের সাথে বলল, আগে আপনি আমায় তুমি করে বলুন, আর এখানকার আবার রুলস ওটাও আছে নাকি? আমার তো জানাই ছিল না।
কতদিন ধরে আছি, অথচ আমি কেন আছি আর কি করছি তাই বুঝে উঠতে পারছি না। কেমন এক উদ্ভট জীবন হয়ে যাচ্ছে। আয়াস আনায়ার কথায় হাসল। কি আর বলবো, যার জন্য কাজ করি সেই তো উদ্ভট। সেখানে আমরা একটু আধটু উদ্ভট না হলে কি চলে? যাই হোক, দিনকাল কেমন চলছে তোমার? আসার সময় তো দেখলাম কি যেন ভেবে হাসছিলে। ওহো, তেমন কিছুই না। কাজকর্ম না থাকলে যা হয়। আপনিই বলুন, এভাবে কাজকর্ম ছাড়া রোবটের মতো জীবন ভালো লাগে? আয়াস হেসে বলল, কি আজব, কেউ কাজ করতে চায় না আর তোমার কাজ না থাকায় বোরিং হচ্ছ। আ তুমি যেহেতু ভিকের পি এ, সেক্ষেত্রে স্যারের কেবিনে হয়তো তার অগোছালো অনেক ফাইল পেয়ে যাবে। তুমি ওগুলো একবার চেক করতে পারো। পরবর্তীতে হয়তো দেখা যাবে ওসবও করতে দিতে পারে। এর চেয়ে ভালো হবে এখনই ওসব করে রাখো, তাহলে সময়ও কাটবে আর কাজও কিছুটা এগিয়ে যাবে। ইমন ভাইকেও দেখতাম নিজে নিজেই সব কি নাকি করে রাখত। আনায়া আয়াসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তার এই মতামতে সম্মতি দিল। এরপর এসব নিয়ে আরো কিছুক্ষণ কথা বলার পর বলল, রুহি আপুর কি খবর? তাকে কয়েকদিন ধরে দেখছি না। ওনার কিছু হয়েছে? আনায়ার কথা শুনে আয়াস কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, ওর সাথে আমার সম্পর্কটা একটু গভীর। আমাদের কলিগদের মধ্যে ওর সাথে বন্ডিংটা ভালোই, একদম ফ্রেন্ডের মতো, কিন্তু কয়েকদিন ধরে ওর কোনো খোঁজখবর না পেয়ে আমি নিজেও চিন্তিত। আর যাই হোক, কখনো ও নিজের কাজ ফেলে রেখে হুট করে এভাবে গায়েব হয়ে যায় না। কবে থেকে ফোনে ট্রাই করছি, তা ওর কোনো খবর নেই। ওর যেখানে থাকে ওখানে খোঁজ নিয়ে জানতে পারলাম ওখানেও নাকি ও নেই। এদিকে ওর বাবার তো বড় ক্ষমতার হাত কম নয়। প্রথমে ওর ফ্যামিলি ভেবেছিল হয়তো তাদের জানাশোনার মাঝেই আছে, কিন্তু এখন খবর নিয়ে জানতে পারছি ওর নামে পুলিশের কাছে মিসিং ডায়েরি করা হয়েছে। তবে ওকে অনেক খুঁজেও নাকি কোথায়ও পাওয়া যাচ্ছে না। আনায়া পুরো বিস্মিত হলো এসব শুনে। লাস্ট সেদিনই মেয়েটাকে সুস্থ দেখেছিল, আবার হঠাৎ কি হলো? এরই মাঝে আয়াস আবারও বলল, শোনো আনায়া, এসব খবর যেন কারো সাথে শেয়ার করতে যেও না। এই পুলিশ আর ওর মিসিং এর বিষয়টি গোপনীয়ভাবে করা হচ্ছে, কারণ ওর বাবাই চাইছে না এই বিষয়টি জানাজানি হোক। কারণ এটা জানাজানি হলে রুহির বাবা মিডিয়ায় পরিচিত মুখ হওয়ায় তার নামে কাদা ছোড়াছুড়ি হবে। আনায়া কিছুটা অবাক হয়ে বলল, এটা কেমন কথা? মেয়ে হারিয়েছে আর বাবা তাকে খুঁজতে পুলিশ লাগিয়েছে, এতে মিডিয়ার কাদা ছোড়াছুড়ি করার কি আছে? এটাই তো কাহিনী, রুহির কিছু বদ অভ্যাস রয়েছে। আমিও কিছুটা জানি। ঘটনা হলো, লাস্ট রুহিকে মধ্যরাতে শহরের নামিদামি নাইট ক্লাবে দেখা গিয়েছে। নাইট ক্লাবের অনেকেই ওর ওখানে থাকাটা নিশ্চিত করেছে। সমস্যা হলো, পুলিশকে এত কষ্ট করতে হতো না যদি সিসিটিভি ফুটেজগুলো থাকতো। নাইট ক্লাবের আশেপাশের মোটামুটি যতগুলো সিসিটিভি ছিল ওই রাতের সব ফুটেজ গায়েব করা হয়েছে। ধারণা করা হয়েছে সিসিটিভি হ্যাক করা হয়েছিল। এত কিছু তার মানে কেউ ইচ্ছে করে? এক মিনিট, রুহি আপু ওখান থেকে কোথায় গিয়েছে এটা কেউ দেখেনি? সিসিটিভি ছাড়াও তো কারো না কারো তার উপর নজর পড়া উচিত, কেউ তো খেয়াল। আনায়ার কথা শেষ হওয়ার আগেই আয়াস বলল, আরে ওখানে যেগুলো যায় সব মাতালকে কার খবর নেবে? সব তো নেশায় বুঁদ হয়ে থাকে। তবে পুলিশ ইনভেস্টিগেশন করে কয়েকজনের থেকে জেনেছে যে রুহি ক্লাব থেকে বের হওয়ার সময় সে একা বের হয়নি, বরং তার সাথে আরও এক বর্ষর দেহের মানুষও ছিল। এখন কে ছিল সেটাই কেউ সঠিকভাবে বলতে পারছে না। লোকটা নাকি একদম মুখে মাস্ক ক্যাপ পরা, বলতে গেলে ছদ্মবেশী ছিল। বুঝতে পারছো, ঘটনাটা কোনো স্বাভাবিক কিছু নয়। ইটস কমপ্লিকেটেড। আনায়া এসব শুনে সত্যিই অবাক হলো। তার মানে মেয়েটার কেউ ক্ষতি? উফ, এমন কিছু যেন না হয়। মেয়েটা যতই উগ্র হোক না কেন ক্ষতির সম্মুখীন যেন না হয়, এমন কিছু প্রার্থনা করেই আনায়া আয়াসের সাথে এই বিষয়ে আরো কিছু কথা বলল। একটা পর্যায়ে গিয়ে জানতে পারলো আজ আয়াস হয়তো তাড়াতাড়ি কাজ শেষে চলে যাবে। এজন্য একটু পর আর ওর সাথে দেখাও হবে না। এদিকে রুহির ফ্যামিলির সাথে যোগাযোগ থাকায় ওর সম্পর্কে অনেক কিছুই জানে, তাই সেগুলোই ঘটনা শুনতে লাগলো। বাহির থেকে ঠান্ডা বাতাস রুমে এসে প্রবেশ করছে। পর্দাগুলো মনের আনন্দে দোল খেয়ে যাচ্ছে। টেবিলের উপর মাথা হেলিয়ে পড়ে পড়ে ঘুমোতে থাকা তরুণী ঠান্ডা বাতাসের দরুনও বারবার সেই শিহরণে শিহরিত হচ্ছে। রাত কয়টা বাজে আনায়ার তা জানা নেই।
কেনিথের কেবিনের ফ্লোরে আর টেবিলে ছড়িয়ে ছিটিয়ে অর্ধশত ফাইল। এসব নিয়েই অনেকক্ষণ আগে বসেছিল আনায়া। নিজের কেবিনে না গিয়ে পাকনামি করে ওখানেই কাজ করতে বসে গিয়েছে। কেনিথের চেয়ারের বসে ওর ডেস্কে মাথা এলিয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছে আনায়া। কেনিথ রুমে সবসময় একটা অন্ধকার আর আবদ্ধ থাকায় অনেকটা জেলখানার মতোই মনে হয়। কিন্তু আনায়া আজ সেসবও চেঞ্জ করতে গিয়েছিল, তবে তা আর হয়নি। বারান্দায় দরজাটা একদম খুলে রাখায় সেখান দিয়ে বাহির থেকে সাই সাই করে বাতাস ভেতরে প্রবেশ করলেও রুমে আর চকচকে আলোর ব্যবস্থা করতে পারেনি। বাধ্য হয়েই নিজের রুম থেকে টেবিল ল্যাম্প এনে কাজে বসে গিয়েছিল। ঠান্ডা বাতাসের শিহরণে একটা সময় পর হঠাৎ আনায়ার ঘুম ভেঙে গেল। হুট করেই ধরতে পারল না সে ঠিক কোথায় রয়েছে। আশেপাশে তাকিয়ে দেখল রুমের সব জায়গা অন্ধকার, শুধু তার সামনে রাখা টেবিল ল্যাম্পের কারণে আশেপাশে কিঞ্চিত পরিমাণ আলো ছড়িয়ে রয়েছে। একে তো আচমকা ঘুম থেকে উঠেছে, অন্যদিকে এত বড় রুমটায় টেবিল ল্যাম্পের আলোর বিস্তারটা আনায়ার খুব সামান্যই মনে হলো। আনায়া বুঝতে চেষ্টা করল এখান সে ঠিক কোথায় আর কি কারণে রয়েছে। একটা সময় পর তার মনে পড়তেই চমকে উঠল। তাড়াহুড়ো করে বসা থেকে উঠে দাঁড়িয়ে ফাইলের মাঝ থেকে নিজের ফোনটাকে বের করে সময় দেখতেই মাথায় এক হাত দিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। এসব কি রাত 12টার ছুঁই ছুঁই? সে নেশা করে নাকি ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছিল? আনায়া চোখে এখন সর্ষে ফুল দেখার মতো অবস্থা। এত রাত হয়ে গেল অথচ তার সামান্য হুঁশও হলো না। এত বড় গাধামি করল কি করে? আশেপাশের সবাই হয়তো কাজ শেষে এতক্ষণে চলেও গিয়েছে। এতক্ষণ তো কারো থাকার কথা নয়। গাধামিটা তো সেই করেছে। নিজের কেবিনে থাকলে নিশ্চয় গার্ড এসে দেখে যেত কেউ আছে কিনা, কিন্তু কেনিথের রুমে থাকায় হয়তো দেখতেও আসেনি। আনায়ার পুরো কান্না পাচ্ছে, কিন্তু এখন কান্নাকাটি করার সময় মোটেও না। তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। অফিসে কেউ না থাকলে গার্ড 12টার পর অফিসের ভেতরের মেইন গেট বন্ধ করে দিতে পারে। এই ভেবে আনায়া কোনো মতে উঠে দাঁড়িয়ে নিজের ওড়নাটা ঠিক করে ফোনটা হাতে নিয়ে নিল। তার ব্যাগ তার কেবিনেই রেখে এসেছে। আনায়ার আশেপাশে তাকানোর আর সময় নেই। প্রথমে ভাবল ফাইলগুলো সব ঠিকঠাক করে রেখে যেতে হবে। এই ভাবনায় ফ্লোর আর ডেস্কের ফাইলগুলো গোছাতে গিয়ে একবার ফোন চেক করতে গিয়ে আবারও বেচারি চমকে উঠল। তড়িৎ ভাবল এখন এসব ফাইলগুলো সব গুছিয়ে রেখে যেতে যেতে অনেক সময় লেগে যাবে। তখন আবার আরেক বিপদ। কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারল না। তবে বেশি সময় নষ্ট না করে ভাবল আপাতত যতটুকু গুছিয়েছি ততটুকুই থাক, বাকিটা কাল সকালে তাড়াতাড়ি এসে ঠিক করা যাবে। আর কেনিথ যেহেতু কবে আসবে তার ঠিক ঠিকানা নেই, তাহলে এত টেনশন করারও প্রয়োজন নেই। আনায়া ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে টেবিল ল্যাম্পটা বন্ধ করে রুম থেকে বেরিয়ে যেতে উদ্বেগ হলো। ফাইলগুলো যেভাবে রাখা ছিল পুনরায় সেভাবেই থাকা চাই। কিন্তু মুহূর্তেই এক গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেয়ে আনায়া ভীষণভাবে চমকে যাওয়ায় তার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। আনায়ার মুহূর্তেই কিঞ্চিত সময়ের জন্য দমটা বন্ধ হয়ে গেল। সে যা শুনল এটা কি সত্যি নাকি তার ভ্রম? আনায়া গলা শুকিয়ে যাচ্ছে। আওয়াজটা তো মনে হলো সামনে থেকে এসেছে, কিন্তু সামনে কিংবা আশেপাশে তো কেউ নেই। তাহলে কোথায় থেকে আওয়াজ এলো? বারান্দা থেকে নাকি এখানে আবার ওসব ভূত আত্মা রয়েছে? এই জন্যই কি এই ঘর এমন অন্ধকার রাখা হয়? আনায়ার এবার এসব ভেবে সত্যিই কান্না পাচ্ছে, কিন্তু নিজের এমন বোকামি চিন্তা ভাবনা আর আচরণে বিরক্ত হচ্ছে। কি সব আজব চিন্তা ভাবনা! আনায়া নিচু হয়ে আগে ফোনটা তুলে হাতে নিল। এরপর কিছু বলতে চেয়েও দেখল গলা থেকে আওয়াজ বের হচ্ছে না। আনায়া বিরক্ত হলো নিজের উপর। কিছুটা নিজেকে তটস্থ করে বারান্দার দিকে অগ্রসর হতে লাগল। আর যেতে যেতে অনেকটা কষ্ট করেই গলা থেকে আওয়াজ বের করল, ওখানে কে? এটা বলেই আর আনায়া সামনের দিকে অগ্রসর না হয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ বারান্দার দিকে উকি দিয়ে দেখার চেষ্টা করল আদৌ ওখানে কেউ আছে কিনা, তবে এত রাতে বারান্দায় যাওয়ার আর সাহস হলো না। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও যখন কোনো সাড়া শব্দ এলো না, তখন আনায়া নিজের বোকামির জন্য তাচ্ছিল্যর সাথে হেসে পিছনে ঘুরে যেতে নিলেই হঠাৎ বারান্দা থেকে আসতে থাকা কিছু পায়ের আওয়াজ শুনতেই তড়িৎ পিছনে ফিরে তাকালো। এরপর যা হলো তার জন্য হয়তো আনায়া নিজেও প্রস্তুত ছিল না।
পিছনে ঘুরে তাকাতেই দেখল বারান্দা হতে অন্ধকারে একটি ছায়া মানব তার দিকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। আর এটা দেখেই আনায়ার মস্তিষ্ক আগে পিছনে ডানে বামে কিছু না ভেবেই ফোনটা নিচে ফেলে রেখেই জোরে চিৎকার দিয়ে ভয়ে দৌড়ে পালাতে নিলেই ফ্লোরে পড়ে থাকা একটা ফাইলের পিচ্ছিল কভারের উপর পা পড়ায় নিজের ব্যালেন্স হারিয়ে সোজা ধোপাত করে ফ্লোরে আছড়ে পড়ল। কেনিথের রুমটা সাউন্ড প্রুফ যেহেতু, তাই তার আওয়াজ আশেপাশে কারো কানে পৌঁছানোর সম্ভাবনা ক্ষীণ। কিন্তু তার এমন উদ্ভট চিৎকার শুনে আনায়ার পেছনে শটানভাবে দাঁড়িয়ে থাকা ছায়া মানবটা গম্ভীর আর ক্ষীণ সুরে বলল, শাট আপ। আওয়াজটা শুনে আনায়া নিজের চিৎকার থামিয়ে ভাবল এই কণ্ঠস্বর তো তার চেনা। কিন্তু সে যেটা ভাবছে ওটা কি করে সম্ভব? আজ সারাদিনও তো কেনিথ স্যার অফিসে ছিল না, তাহলে এখন কোথায় থেকে এলো? আচ্ছা, উনি কি সত্যি সত্যিই এসেছেন? তবে আমি কোনো এত ভয়ে রাম ছাগলের মতো চেঁচাচ্ছি। মনের মধ্যে অবাধ সাহস ঢুকিয়ে পেছনে ঘুরে তাকানোর সিদ্ধান্ত নিল। কিন্তু পিছনে তাকাতেই তার সব সাহস হাওয়ায় উড়ে গেল। তার ফোনটা নিচে পড়ে থাকায় সেই ফ্ল্যাশ লাইটের আলো উপরের দিকে প্রতিফলিত হওয়ায় ছায়া মানবের শারীরিক গঠনের দৃশ্যটা সম্পূর্ণ অস্পষ্ট ভয়ঙ্কর দানবের মতো দেখাচ্ছে। আর এটা দেখেই আনায়ার হুঁশ উড়ে যায় অবস্থা। এবার আনায়া ফ্লোরে বসা অবস্থায় আবারও একই সুরে চিৎকার দিতে দিতে চোখ বন্ধ করে সামনে থেকে পেছনে দিকে অগ্রসর হতে লাগল। জাস্ট শাট আপ তারা। প্রচণ্ড বিরক্তিপূর্ণ কণ্ঠ বলা কথাটা শুনে আনায়া এবার চিৎকার থামিয়ে থম মেরে ফ্লোরেই বসে রইল। এরপর ধীরে ধীরে চোখ খুলতেই তাকিয়ে দেখল রুমে খুব সামান্য পরিমাণের অফ হোয়াইট কালারের লাইটগুলো জ্বালানোয় চারপাশটা কিছুটা আলোকিত হয়েছে, আর আনায়ার সেই ছায়া মানবের জায়গায় কেনিথের বলিষ্ঠ দেখার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। আনায়া কয়েকবার চোখের পাপড়ি ঝাপটে আমতা আমতা সুরে বলল, স্যার এটা কি সত্যিই আপনি নাকি? আনায়ার কথা শেষ হওয়ার আগেই কেনিথ বলল, ফাইলগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই যেন থাকে। সময় মাত্র 5 মিনিট। আনায়া হুট করেই কিছু বুঝতে পারল না, কিন্তু যখনই তার মস্তিষ্ক সক্রিয় হলো তখনই তড়িৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে কাজে লেগে পড়ল। একে একে আশেপাশে যতগুলো ফাইল ছড়িয়ে ছিটিয়ে ছিল তার সবগুলো গুছিয়ে ছোট কাভার্ডে সাজিয়ে রাখতে লাগলো। এদিকে কেনিথ একই জায়গায় শটানভাবে দাঁড়িয়ে প্যান্টের পকেট দুহাত গুজে আনায়ার গতিবিধি পর্যবেক্ষণ করছে। পরনে কালো রঙের জ্যাকেট আর কালো আর রেড কম্বিনেশনের টি শার্ট আর কালো প্যান্ট। চোখে মুখে একই সেই গাম্ভীর্যের ছাপ। চুলগুলোও প্রতিনিয়ত যেমন অবহেলায় এলোমেলো অগোছালো থাকে, অনেকটা অমন করেই হাফ মেসি বান করা। কেনিথ যে তার চোখ মুখ শক্ত রেখেও তাকে পর্যবেক্ষণ করছে আনায়া তা ঠিকই বুঝতে পারছে। আর চোখে সেও এসব মাঝে মধ্যে খেয়াল করলেও কখনো মুখ ঘুরিয়ে সরাসরি কেনিথের দিকে তাকানোর সাহস হচ্ছে না। কিন্তু এদিকে আনায়ার কলিজার পানি শুকিয়ে গিয়েছে। কোনোমতে কাজ শেষ করে বাড়ি ফিরতে পারলেই বাঁচে। আনায়া সব কাজ শেষ করে পিছনে তাকিয়ে দেখল কেনিথ তার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে। যা দেখে আনায়া কেনিথের সাথে তার চোখাচোখি হওয়ার আগেই নজর নিচের দিকে ফেলে বলল, স্যার সরি। সামনে থেকে কোনো সাড়া শব্দ না এলে আনায়া কেনিথের দিকে কিঞ্চিত তাকিয়েও আবার চোখ নামিয়ে ফেলল আর বলল, ফাইলগুলো না গুছিয়েই চলে যাচ্ছিলাম এজন্য। সরি স্যার, হঠাৎ ঘুমিয়ে পড়ায় কিছু বুঝতে পারিনি। I don't like chaotic work. Make sure such mistakes don't happen next time. আনায়া মাথা নিচু থাকা অবস্থাতেই মাথা আশেপাশে নাড়িয়ে বলল, ওকে স্যার। আনায়া কিছু বলা আগেই কেনিথ শান্ত সুরে বলল, লিভ নাও। এরপর আনায়া আর কিছুই বলল না, আর না কেনিথের দিকে তাকিয়ে তার গতিবিধি দেখার চেষ্টা করল। সোজা পিছন দিকে ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। আনায়া কেনিথের রুম থেকে বেরোতেই দেখল চারপাশ পুরো অন্ধকার ছেয়ে গিয়েছে। পুরো এরিয়ার যতগুলো লাইট ছিল সব নিভে দেওয়া হয়েছে। কেমন যেন গা ছমছমে পরিবেশ। না চাইতেও ভয় কাটা দিচ্ছে। আনায়া এসব আর বেশি ভাবতে চাইল না। ফালতু মনে যত বেশি এসব ভাবা যায় এ যেন আরো তত বেশি ভয় ঢুকিয়ে দেয়। আনায়া তড়িঘড়ি করে সিঁড়ি দিয়েই নিচে নেমে চলে গেল। তার শুধু তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করা আর আশেপাশে ছোট ছোট ডিজাইনার লাইট জ্বালানো। আনায়া চাইলে লিফটেই যেতে পারত, কিন্তু এই মুহূর্তে আর লিফটে করে যাওয়ার সাহস তার হবে না। এমনিতেই মন মস্তিষ্কের অবস্থা আতঙ্কে সময়ের মতোই 12টা বেজে গিয়েছে।
আনায়া নিচে আসতেই হুঁশ হলো এখন সে বাড়ি যাবে কিভাবে। এখন যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। সবার প্রথমে উপায় হিসেবে ইমনের কথা মাথায় এলো, কিন্তু ইমন যে শহরের বাহিরে, এই কথা মাথায় আসতেই বেচারির কান্না করতে ইচ্ছে হলো। এই মুহূর্তে ইমন ছাড়া আর কে তাকে বাড়ি পৌঁছে দিতে পারবে। আগে পিছে না ভেবে হাঁটা শুরু করতে চাইলে আবার নিজেই নিজের কাজে রেগে গেল। মাথাটা মনে হয় তার পুরোই গিয়েছে। এত দূর রাস্তা সে কোন গাধীর মতো হেঁটে যেতে চাইছে, তাও আবার এত নির্জন রাতে। এমনিতেই এখানকার আশেপাশের এরিয়া অন্য জায়গার চেয়ে আলাদা, কেমন যেন চুপচাপ আর নিস্তব্ধ। আনায়া কিছু ভাবতে পারছে না, মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে। এখন করবেটা কি? পার্কিং এরিয়ায় গিয়ে চিন্তায় অস্থিরতা নিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। ভাবতে লাগলো কাকে ফোন করলে কাজ হতে পারে। তার সাহায্য করার মধ্যে শুধু তার ফ্রেন্ডরাই আছে, কিন্তু ওদের এ বিষয়ে সাহায্য করতে বললে তো ওরা ওর সম্পর্কে সব জেনে যাবে, তখন তো আবার মহা ঝামেলা। পরক্ষণেই ভাবলো একবার ইমনকেই ফোন দেবে, তার কোনো বিশ্বস্ত ফ্রেন্ড থাকলে কাজ হয়ে যাবে। এই ভাবনা নিয়েই আনায়া ইমকে ফোন করলো, কিন্তু ভাগ্য তার এতই খারাপ যে ইমনের ফোন পুরো সুইচ অফ। আনায়ার তো ইচ্ছে করছে রাগে দুঃখে চিৎকার করতে। দু হাত খিচে নিজের রাগ কিছুটা কন্ট্রোল করে ভাবতে লাগলো এবার তার বন্ধু ছাড়া কোনো উপায় নেই। প্রথমে ভাবলো এই বিষয়ে মেয়েদের বলে লাভ নেই, সাবাকে জানানো মানে তো মহা বিপদ, শিখা তো কিছু করতেই পারবে না, আর আলো কি করবে তা ও নিজেই বুঝতে পারবে না। ওর বাবা মা এমনিতেই অনেক স্ট্রিক্ট। অন্যদিকে সায়েমের বাসা অনেক দূরে, তাজিম আর রনকি পারবে হেল্প করতে, কিন্তু কাকে ফোন করলে কাজ হবে তাই বুঝে উঠতে পারছে না। তাজিম একটু খোলামেলা স্বভাবের, ও না চাইতেও দেখা যাবে এই বিষয়ে তার পুরো ফ্রেন্ড সার্কেল জেনে গিয়েছে। আর এমনিতেই ওদের একজন জানা মানে পুরো দুনিয়া জানা। তবে রনককে কিছুটা বিশ্বাস করা যায়, আর এমনিতেও ও সন্দেহ করে বসে রয়েছে। ওকেই ভালো করে বুঝিয়ে বললেই কাজ হবে, এই ভেবেই আনায়া রনককে ফোন করল। প্রথমবার ফোন উঠিয়েই বলল, কি রে এত রাতে ফোন করলি যে? একটু দরকার ছিল। আচ্ছা তুই এখন কোথায় আছিস? কেন ভার্সিটি বললাম না আজ সন্ধ্যায় মামা বাড়িতে যাব, ভুলে গিয়েছিস? আনায়া থম মেরে গিয়ে আশাহত কণ্ঠ বলল, ওহ তার মানে তুই তোর মামা বাড়িতে, ওটা তো শহরের বাহিরে তাই না? আচ্ছা কি হয়েছে বলতো? কোনো প্রয়োজন? কি দরকার তা তো বললি না। আনায়া হাসি সুরে বলল, না তেমন কিছু না, তুই এলে বলবনি। তাই করিস, আর রাতের বেলায় হবু জামাইরে ফোন না করে আমাকে ফোন দিস কোন আক্কেলে? কয়েকদিন পর বউ পালানো কিংবা পরকীয়ার মামলা দিবি এই জন্য? রনকের কথা শুনে আনায়ার মেজাজ আরো খারাপ হলো। এমনিতেই টেনশনে বাঁচে না, তার উপর ফালতু মার্কা সব কথাবার্তা। প্রচণ্ড বিরক্ততে নিয়ে বলল, নাউজুবিল্লাহুফ, চুপ থাক তুই, এমনিতেই মেজাজ গরম, আর খারাপ করিস না। তা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা ভালো থাক। এরপর সৌজন্যমূলক সব বিদায় শেষে আনায়া আবারও চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ তখনই মনে যে সে তার ব্যাগ না নিয়েই নিচে নেমে এসেছে। এখন যেন আনায়ার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে হলো। শেষে আর সময় নষ্ট না করে সেই সিঁড়ি বেয়েই উপরে চলে গেল। নিজের কেবিন থেকে ব্যাগটা নিয়ে যেই না আবারও সিঁড়ির উদ্দেশ্যে অগ্রসর হয়েছে, অমনি অন্ধকারে কারো সাথে ধাক্কা লেগে ধোপাত করে সোজা নিচে, সঙ্গে তার ভুবন ভুলানোর মতো চিৎকার, মা, হোয়াট দ্য হেল, এভাবে চেঁচানো বন্ধ কর। হঠাৎ আবারও ধমক শুনতেই আনায়া চুপ। আশেপাশে এবার সত্যিই অনেকটা অন্ধকার, কেউ থাকলে তা ঠিক বোঝারও উপায় নেই। আর এখানে আনায়া তো মাথায় বস্তা খানেক টেনশন নিয়ে ঘুরছে। আনায়া নিজেকে তড়িৎ তটস্থ করে বলল, এটা কেনিত। আসলেই আজ সে গাধা, ছাগল, হাঁস, মুরগি সবকিছুর মতো কাজকর্ম করছে, শুধু ব্রেইনটাই খাটাচ্ছে না। তবে এর মাঝে সবচেয়ে কষ্টের বিষয় হলো 2বার ধোপাত করে নিচে পড়ে যাওয়ায় তার কচি কোমর খানা যায় যায় অবস্থা। এসব নিয়ে নিজেকে যেমন গালাগালি করছে, তেমন কেনিথকেও বাদ দিচ্ছে না। কেনিথের এমন ভূত পিশাচদের মতো চলাফেরা করাটা কি খুবই জরুরি? স্বাভাবিক মানুষের মতো কি থাকা যায় না? বিষয়টি এমন হলে মানুষদের মধ্যে না থেকে নিমগাছ, তেঁতুল গাছ, বেল গাছে গিয়ে থাকলেই তো হয়।
আনায়া উঠে দাঁড়িয়ে নিজের ফোনের লাইটটা ভালো করে ধরতেই কেনিথ আর আশপাশটা কিছুটা পরিষ্কার হলো এবং আনায়া আমতা আমতা করে বলল, সরি স্যার, তাড়াহুড়োয় খেয়াল ছিল না। আপনার কোথাও লাগেনি তো? কেনিথ অকপটে বলল, নিচে তুই পড়ে গিয়েছিলি, আমি না। আনায়া বোকার মতো চেহারা বানিয়ে বলল, ও হ্যাঁ। বাড়ি না গিয়ে এখানে কি করছিলি? বাড়ি যাব তো ব্যাগটা ভুলে রেগে চলে গিয়েছিলাম আর কি। কেনিথ আর কিছু না বলে সোজা লিফটের দিকে অগ্রসর হতে লাগলো। এদিকে আনায়া থম মেরে কিঞ্চিত সময় নিয়ে দাঁড়িয়ে থাকতেই তার মস্তিষ্ক তাকে জানান দিতেই সে দৌড়ে সে সিঁড়ির দিকে অগ্রসর হতে গিয়ে কেনিথের কণ্ঠস্বর শুনে থেমে গেল। ওদিকে কেন যাচ্ছিস? আনায়া পাশে ফিরে তাকিয়ে দেখল কেনিথ লিফটের সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে। আনায়া ওর কথার উদ্দেশ্য বুঝতে পেরে ওর দিকে এগিয়ে যেতেই কেনিথ সামনের দিকে মুখ ঘুরিয়ে লিফটের ভেতরে চলে গেল। আনায়াও আর দেরি না করে লিফটের ভেতরে গিয়ে কেনিথের পাশে গিয়ে কিছুটা পেছনে দাঁড়ালো। লিফটের ভেতরে হালকা আলোর মাঝে লিফট ক্রমশই নিচে নামছে আর এদিকে আনায়ার বুক ধকধক করে যেন উপরে উঠছে। লিফটের ভেতরে তো চলে এসেছে, কিন্তু কেনিথ যে তার পাশে থাকলে কলিজা, ফুসফুস, হৃৎপিণ্ড সব শুকিয়ে যায়। এ কথা মাথায় রাখবে কে? আনায়া নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করল আর মনে মনে বলতে লাগলো, এমন সিচুয়েশনে যেন তার শত্রুর কপালে ভুলেও না জোটে। গত কিছুক্ষণ ধরে জীবনটা তার যায় উপক্রম। এদিকে আনায়া যে নিজেকে স্বাভাবিক রাখতে নিজের দুহাত মুঠো করে কচলিয়ে যাচ্ছে, এটা আর কেনিথের আর চোখের আড়াল হলো না। মনের মাঝে নানান ভাবনার পর শুধু ওই বাঁকা হাসিই হাসল, যাহাকে শয়তানি হাসি বললে ভুল কিছু হবে না। হয়তো এই হাসি বর্তমান কিংবা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। নিচে নামতেই কেনিথ পার্কিং এরিয়া থেকে কেনিথের গাড়ি পর্যন্ত আনায়া কেনিথের পেছনে পেছনই গেল, কিন্তু এরপর সে কি করবে? আনায়া চুপটি করে রাস্তার পাশে দাঁড়িয়ে চিন্তিত চিত্তে কিছু ভাবনা চিন্তায় অবস্থা নাজেহাল করছে, আর এদিকে কেনিথ নিজের ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে রাস্তায় এসে আনায়ার থেকে কিছুটা সামনে দাঁড়িয়ে। কেনিথ গাড়ির ভেতর থেকে আনায়ার সকল কিছুই পর্যবেক্ষণ করছে। এদিকে আনায়া ঘড়িতে তাকিয়ে দেখল যে পুরো 12:30। এদিকে তার সামনে শেষ উপায় বলতে কেনিথ আর তার গাড়ি, কিন্তু সেটাও যে কখনো ফুরুত করে চলে যাবে কে জানে। গিয়ে যে কেনিথের কাছে হেল্প চাইছে তার সাহসও হচ্ছে না। যদিও এর আগে একবার হেল্প নিয়েছে, তবুও এই কয়েকদিনে তার জীবনের লক্ষ্য বলতেই এই লোকটার থেকে দূরে থাকা। অথচ ঘুরে ফিরে উদ্ভট কেনিথের কাছেই শরণাপন্ন হতে হয়। আনায়া একটা দীর্ঘশ্বাস ফেলে কেনিথের গাড়ির দিকে এগিয়ে গেল। গিয়ে মাথাটা কিছুটা নিচু করে কেনিথের উদ্দেশ্য বলল, স্যার, একটা হেল্প লাগতো, বাড়ি যেতে হবে। কেনিথ জানতো এমন কিছুই হবে, তাই সে কিঞ্চিত মুচকি হাসল। কেনিথ স্টিয়ারিংয়ে এক হাত রেখে সামনে দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই বলল, ফাস্ট। আনায়া ভ্রু কুঁচকে আবার তড়িৎ সোজা করে বলল, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই বলে আনায়া তাড়াতাড়ি দরজা খুলে কেনিথের পাশে বসে পড়ল আর মনে মনে অনেকটা খুশি হয়ে বলতে লাগল, বেডাকে যতটা তার ছেঁড়া ভেবেছিলাম ততটা না। আনায়া সিট বেল্টটা লাগাতে কেনিথ গাড়ি স্টার্ট দেওয়ার জন্য উদ্বেগ হল। এরপর সাই সাই করে গাড়ি চলতে লাগলো তার আপন গতিতে। গাড়ির স্পিডটা যথেষ্ট বেশিই ছিল, তবে সমস্যা বাঁধল আজ কেনিথ গাড়ির জানালা আর বন্ধ করেনি, বরং খুলেই রেখেছে। যে কারণে বাহির থেকে বাতাস গাড়ির ভেতরে প্রবেশ করে আনায়ার খোলা চুলগুলো সব এলোমেলো করে দিচ্ছে। দু হাত দিয়ে কানের পাশে গুজেও কাজ হলো না, তবে যখন বিরক্তিতে চুল ঠিক করতে গিয়ে পাশে নজর পড়ল তখনই সে আঁতকে উঠল। তার চুলগুলো গিয়ে সব কিছুক্ষণ পরপর কেনিথের মুখে আছড়ে পড়ছে। অথচ কেনিথ নির্বিকারে গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু আনায়ার এটা দেখে কলিজা শুকিয়ে গিয়েছে। মনে মনে দোয়া দুরুদ পড়ে ভাবতে লাগলো, এই বেডায় এখনো কোনো রিয়েক্ট করেনি, মানে নিশ্চিত মারাত্মক ক্ষেপে আছে তার উপর। আনায়া চমকে উঠল এই ভেবে যে বেটায় আবার শেষমেশ তাকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে না তো। আনায়া আগে পিছনে ভাবনা চিন্তা রেখে তড়িৎ নিজের বড় বড় চুলগুলো নিয়ে খোপা করতে লাগলো। কিন্তু হঠাৎ পাশ থেকে খুকখুক করে কাশির আওয়াজ শুনতাই আনায়া আর চোখে তাকিয়ে দেখল কেনিথ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে আর কেসে যাচ্ছে। সে ভাবল বাহিরের ঠান্ডা বাতাসের জন্য হয়তো এমন হচ্ছে, অথচ কাহিনী কিছু ভিন্ন।
আর যাই হোক, আনায়ার দুহাত উঁচিয়ে চুল বাঁধার দৃশ্য আর চোখে খেয়াল করতে গিয়েই কেনিথের বিপত্তি বেঁধে গিয়েছে। এদিকে আনায়া তাড়াহুড়ো করে চুলগুলো খোপা করে বলল, স্যার, বাহিরের বাতাস বেশি ঠান্ডা লাগলে বন্ধ করে দিতে পারেন। আনায়ার কথায় কেনিথ কিছুই বলল না, উল্টো তার কাশিও কমছে না। এদিকে গাড়িও সে ভালোই স্পিডে চালিয়ে যাচ্ছে। আনায়া কি করবে হঠাৎ বুঝতে না পেরে নিজের ব্যাগ থেকে পানির বোতলটা বের করে সেটা খুলে কেনিথের মুখের সামনে ধরল। অমনি কেনিথ গাড়ির স্পিডটা কমিয়ে দিয়ে আনায়ার দিকে তাকালো। আর আনায়া বেচারি কেনিথের হুট করে তাকানোতে ভড়কে গেল। তবুও স্বাভাবিক গলায় বলার চেষ্টা করল, স্যার, গাড়িটা থামিয়ে পানিটা খেয়ে নিন। অথবা আপনি হা করুন, আমি বরং। এরই মুহূর্তেই কেনিথ নিজের মুখ হা করতেই আনায়া আর নিজের কথা সম্পন্ন করল না। কয়েকবার চোখের পলক ফেলেই কেনিথের মুখে পানি ঢেলে খাইয়ে দিল। কেনিথ একবার মুখে নিয়ে তড়িৎ মুখ সরিয়ে নিল আর আনাও কিছু বলল না। যেহেতু কাশি থেমে গিয়েছে তবে সমস্যা আর কি। তবে শেষবারের মতো আনায়া আর চোখে আরেকটি বার কেনিথকে আর চোখে দেখে মনে মনে বলল, যত যেমনই হোক না কেন লোকটা তার ছেঁড়া বড় ভাই হিসেবে কিন্তু একদম পারফেক্ট। এই ভেবেই সে মুচকি মুচকি হাসতে লাগলো। আর এদিকে কেনিথ নিজের প্রতি বিরক্ত। এভাবে উইক হওয়াটা মোটেও তার জন্য স্বাভাবিক বিষয় নয়। তার ক্ষেত্রে এমনটা মোটেও কাম্য নয়। তাকে নিজেকে নিজের কন্ট্রোল করতে হবে, এইভাবে ফুটবল হয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেনিথ 10টার দিকে নিজের অফিসে এসে তার কেবিনে ঢুকেই আনাকে অমন অবস্থায় দেখতে পায়। আর ঠিক তখনই ওর নিষ্পাপ ঘুমন্ত চেহারার উপর মুহূর্ত ক্ষণিকের জন্য আসক্ত হয়ে পড়ে। নিস্তব্ধ অগোছালো রুমটার সবকিছু এড়িয়ে আনায়ার ঠিক সামনাসামনি চেয়ারে বসে পড়ে। এরপর ঠিক আনায়া মতোই ডেস্কে এক হাত ছড়িয়ে তাতে মাথা রেখে আনায়ার ঘুমন্ত চেহারা দেখতে থাকে। আনায়ার সে ঘুমন্ত চেহারায় চিন্তার ছাপ আর গালে পড়া কিঞ্চিত টোল দেখে মাঝে মধ্যে মুখে মুচকি হাসিও ফোটে। তবে সেটা তার সেই বাঁকা কিংবা শয়তানি হাসি নয়, বরং আনায়ার নিষ্পাপ ঘুমন্ত চেহারার মতোই এক প্রাণবন্ত হাসি। আর এসব নিয়েই কেনিথ নিজের উপর বিরক্ত। তখন ওমন সব কাজ করা আর এখন আবার সেই একই কাহিনী। এখনকার মতো তখনও অবশ্য আনায়া কিছু টের পাওয়ার আগেই সামলে নিয়েছে। মনে মনে নিজের রাশিয়া যাওয়াটাকেই দোষারোপ করছে। ওখানে গিয়েই একদম ফ্যামিলি ম্যাটেরিয়ালের রোগ ধরেছে। তবে এই রোগ কিভাবে ছাড়াতে হয় তা কেনিথের ভালো করেই জানা আছে। আনায়ার বাড়ির সামনে এসেই কেনিথ তার গাড়িটা থামালো। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে এখন প্রায় রাত 2টার ছুঁই ছুঁই। এত রাতে মানুষের আনাগোনা থাকার সম্ভাবনা কম, সেক্ষেত্রে আনাকে কেনিথের গাড়ি থেকে তার বাড়ির সামনে নামতে দেখাটাও। আনায়া দেরি না করে কেনিথকে ধন্যবাদ দিল ঠিকই, কিন্তু কেনিথ আর ওসব পাত্তা দেয় নাকি কোনো কিছু না বলেই সোজা গাড়িটা ঘুরিয়ে নিজ গন্তব্য চলে গেল। এদিকে আনায়া আর এসবে কিছু মনে করে না। এসব তার কাছে অনেকটা নর্মালি হয়ে গিয়েছে। আধারে ঢাকা রাত আর আশেপাশে ঝিঝি পোকাদের গা ছমছম করার মতে আওয়াজ ভেসে বেড়াচ্ছে। তবে আনায়া এবার আর তেমন ভয় পেল না। মুচকি হেসেই নিজের বাড়ির উদ্দেশ্য অগ্রসর হলো। আনায়া বাড়ির বাগানের মেইন গেট পার হয়ে সদর দরজার কাছে এসে চাবি দিয়ে দরজার লক খোলায় ব্যস্ত। এমন সময় হঠাৎ আনায়ার চাবি ঘোরাতে থাকা হাতটা থেমে গেল। চোখে মুখে আকস্মিকভাবে সন্দেহ আর চিন্তার ছাপ পড়ল। চারপাশে ঝিঝি পোকাদের ডাক আর দমকা ঠান্ডা বাতাস যেন পরিবেশটাকে আরে ভীতিকর করে তুলেছে। আনায়ার হুট করেই কেনিথের একটা কথা বারবার মনে হচ্ছে, যা এতক্ষণ মাথায় আসেনি। কেনিথ তখন ধমক দেওয়ার সময় তাকে তারা নামে ডেকেছিল। কিন্তু এটা কি করে সম্ভব? এই নামটা তার পরিবার ব্যতীত আর কারো জানার কথা নয়। এর চেয়েও বড় বিষয়, তার পরিবারে এই নামটা বহু বছরেও কেউ মুখে আনেনি। আর না, এই নাম কখনো তার বার্থ সার্টিফিকেট, একাডেমিক কিংবা জব যাই হোক না কেন, কোথাও তার এই নাম ব্যবহার করা হয়নি। যদিও এসব তারা বাবার ইচ্ছেতেই হয়েছে, কিন্তু এই নাম তো কারো জানার কথা নয়। এমনকি ইনাও হয়তো জানে না তার নাম তারা। সেখানে কেনিথ কিভাবে জানলো তার এই নাম? কিভাবে? সারা রাত আনায়ার নানা চিন্তা ভাবনায় চোখে ঘুম আসেনি। সবসময়ই তার মস্তিষ্ক একটাই চিন্তা করেছে যে কেনিথ কি করে তার নাম জানতে পারল। ঠিক কি করে? আবার অতিরিক্ত চিন্তায় তার একটা সময় পর মনে হয়েছে যে কেনিথ তাকে এই নামে হয়তো কিছুই ডাকেইনি, হয়তো অন্য কিছু বলেছে।
আর তার মনে এখন সন্দেহ জাগছে। কখনো এটা মনে হয়েছে তো কখনো ওটা। সবকিছু মিলিয়ে গুলিয়ে ফেলার অবস্থা হয়েছিল তার। একসময় অতিরিক্ত মাথা ব্যথা নিয়ে ভোর রাতের কিছুক্ষণ আগে ঘুমাতে পেরেছে, কারণ তখন তার মনে আরো কিছু সন্দেহ এক হয়ে জেগে উঠেছিল। সেই শুরুর দিকের ঘটনায় তার জামা আর কেনিথকে নিয়ে এক বিদঘুটে কল্পনা। আনায়া সবসময় সেই বিষয়টিকে তার অতিরিক্ত চিন্তা আর কল্পনা হিসেবেই নিজেকে বুঝো দিয়েছে। তবে এখন যখন কেনিথের ছোটখাটো বিষয়গুলোকে সে এক করতে চায় তখনই মাথাটা পুরো গুলিয়ে যায়। কিভাবে যেন মনে হতে থাকে সবকিছু সত্যি আর কেনিথ কোনো সাধারণ মানব নয়। সে নানান রহস্যে ঘেরা এক মানব। আর পরক্ষণেই সেই দিনের রাতের বাথটাবে ডুবে থাকা বিষয়টি মাথায় আসতেই ভাবতে থাকে সে যা যা ভাবছে সব ভুল। এসবও কি কখনো হয় নাকি? সেই কল্পনায় তো সে কেনিথকেও চা পাতি বসে থাকতে দেখেছিল। এসব সত্যি হলে নিশ্চয় সে আজ বেঁচে থাকত না। আর সবচেয়ে বড় বিষয়, কেনিথ একজন নামকরা রকস্টার হয়ে এমন পিশাচদের মতো কোনো কাজ করবে কেন? সারা রাত এত চিন্তা ভাবনা করেও কোনো লাভ হয়নি। শেষমেশ কোনো না কোনোভাবে কিছু সন্দেহ থেকেই যায়। এজন্য আনায়া বাধ্য হয়েই বিষয়টি নিয়ে ঘাটাঘাটি বন্ধ করে দিয়েছে। এমনিতেই সারা রাত ঠিকমতো ঘুম হয়নি, আর এখন সকাল সকাল ইনায়ার অত্যাচার। সেদিন রাতে বাধ্য হয়েই আনায়া ইনায়ার ইচ্ছে মানতে রাজি হয়েছে। প্রমিজ করছে যে তাকে ভিকের কাছে নিয়ে যাবে দেখা করানোর জন্য। আর সে অনুযায়ী কথা ছিল ভিকে যখনই অফিসে আসবে সেদিনই যেন তাকে নিয়ে যাওয়া হয়। সকাল সকাল আনায়া মুখ ফসকে কেনিথের অফিসে ফেরার কথাটা ইনাকে বলে ফেলেছে, আর এতেই শুরু হয়েছে ওর ঘ্যান ঘ্যান। আনায়া প্রচণ্ড বিরক্ত হচ্ছিল বিধায় বলে দিয়েছে ভার্সিটি থেকে ফিরে এসে তাকে সঙ্গে করে অফিসে নিয়ে যাবে। আনায়া ভার্সিটির জন্য তৈরি হবে, এরই মাঝে শিকদার বাড়িতে হঠাৎ ইমনের আগমন। ইমনকে দেখে আনায়া কিছুটা অবাক হলো, কারণ ইমনের ফিরতে আরো কিছুদিন লাগার কথা ছিল। কিন্তু এখন দেখায় খুশিই হলো। ইমনকে বসতে দিয়েই আনায়া খেয়াল করল যে ও আজ এমনি আসেনি, বরং হাতে কিছু গোলাপ ফুলের তোড়া আর ছোট একটি গিফট বক্সও রয়েছে। ইমন সেগুলো আনায়াকে দিতেই আনায়া বলল, ভাইয়া এসব কি? ইমন মুচকি হেসে বলল, এসব আমি নই, তোমার বিলাতি জামাই পাঠিয়েছে। গিফটটা ও পাঠিয়েছে, আর ফুলগুলো আমাকে কিনে দিতে বলেছে। আনায়া কিছুটা কপাল কুঁচকে বলল, হঠাৎ এই সব কেন? ইমন হেসে বলল, আজ আনায়া ম্যামের জন্মদিন তাই। আনায়া কিছুটা অবাক হলো এটা শুনে। আজ যে তার জন্মদিন এটা তো তার মাথাতেও ছিল না, আর এদিকে রেহান সেই সুদূর থেকে তার জন্য এত কিছু ব্যবস্থা করেছে ভাবতেই অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। আনায়া পাশে ফিরে তাকিয়ে দেখল ইনায়া মিটমিট করে হাসছে। তা দেখে আনায়া বলল, হাসছিস কেন তুই? না প্রতি বছর ঢং করে 12টা বাজতেই উইশ করিস, তাই এই বছর কি হলো শুনি? ইনায়া মুচকি হেসে অকপটে বলল, এই বছরটা বিলাতি দুলাভাইয়ের জন্য ছাড় দিয়েছি। বেচারা বিলাতি দুলাভাই কাল রাতে ফোন করে বলেছিল আমায় যেন এবার সবার আগে বার্থডে উইশটা সেই করতে পারে, আর এজন্য তাকে সুযোগ করে দিতে হবে। আনায়া ভ্রু কুঁচকে তাকাতেই পাশ থেকে ইমন বলল, সরি বোন, তোমার বিলাতি জামাই এইসব গিফট কাল রাত 12টার আগেই দিতে বলেছিল, আর ও তখনই তোমাকে উইশ করত, কিন্তু আমার বাহির থেকে ফিরতে ফিরতে ভোর হয়ে গিয়েছে, এজন্য আর এসব দিতে পারিনি। আর এখন তোমাকে কোনো উইশও করতে পারলাম না, কারণ এটা আমার শাস্তি, ঠিক সময়ে কাজ করতে পারিনি বলে। আনায়া কপাল কুঁচকে বলল, এসব কেমন ছেলেমানুষি কাজকর্ম? ওকে এসব করতে বলেছেটাকে, ওয়েট করেন, আমি এখনই ফোন করছি। ইমন আনায়ার ঝগড়া বাঁধানোর প্রস্তুতি দেখে সে অপ্রস্তুত সুরে বলল, আরে আনায়া। ইমন বলতে দেরি, আর আনায়া রেহানকে ফোন করতে দেরি নেই। রেহানকে ফোন করতেই ওপর প্রান্ত থেকে আওয়াজ এলো, হ্যাপি বার্থডে জান। গিফট পছন্দ হয়েছে, রাতেই উইশ করতাম, কিন্তু 2বার ফোন করেও পাইনি, আর পরে ভাবলাম একেবারে গিফট দিয়েই উইশ করবে। 1 মিনিট আমার আগে তোমাকে আবার কেউ উইশ করেনি তো? আনায়া একনাগাড়ে বলা কথাগুলো শুনে হালকা কপাল কুঁচকে বলল, না কিন্তু এসব কি রেহান? এসব কেন করতে গিয়েছো আমি আগেও? রেহান আনায়াকে থামিয়ে বলল, তোমার ধমকা ধমকি রাখো, আগে বলো গিফট পছন্দ হয়েছে কিনা। আনায়া নির্বিকারে বলল, এখনো খুলে দেখিনি। রেহান অবাক সুরে বলল,
খুলে দেখার আগেই ফোন দিয়ে ঝাড়াঝাড়ি শুরু করে দিতে চাচ্ছ, ওটা খুলে দেখার পর কি করবে কে জানে। কেন, কি পাঠিয়েছ তুমি? আনায়া কপাল কুঁচকে কথাটা বলতে বলতেই জিনিসটার গায়ে থেকে রেপিং পেপারটা সরাতেই পাশ থেকে ইনায়া অবাক সুরে বলল, আইফোন 15 প্লাস। ইনায়ার দিকে তাকিয়েই আনায়া আইফোনের বক্সটা দেখে গম্ভীর মুখে টেবিলের উপর রাখল। কণ্ঠস্বর গম্ভীর করে রেহানকে কিছু একটা বলতে যাবে তার আগেই রেহান বলল, ফোন কি লাউডস্পিকারে? আনায়া নিজেকে দমিয়ে বলল, না। কেন? এটা শোনা মাত্রই রেহান তড়িৎ বলতে লাগল, প্লিজ আমার সাথে আর রাগারাগি করবে না। তোমাকে আগে যখন ফোন দিয়েছিলাম তখন তুমি নেওনি। শুধু ফোন কেন, তুমি কোনো কিছুই নেওনি, কারণ তুমি এসব পছন্দ করো না। কিন্তু এখন কোনো মানা করতে পারবে না। আমি এটা তোমার বার্থডে গিফট হিসেবে পাঠিয়েছি, তো এখন তোমাকে নিতেই হবে। আনায়া কিছুক্ষণ গম্ভীর মুখে চুপ থেকে বলল, সবই ঠিক ছিল, কিন্তু এত দামি ফোন দিতে কে বলেছিল? রেহান হেসে বলল, আমি আমার বউকে যেন তেন বার্থডে গিফট দেব নাকি? দিলে অবশ্যই বেস্ট কিছুই দেব। ও হ্যাঁ, আরেকটা জিনিসের কথা তো ভুলেই গিয়েছি। ফোনটাকে যে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি সেটার সাথে কিন্তু একটা কাগজও, চিঠিও আছে। একটু দেখো তো পেয়েছো কিনা। আনায়া খেয়াল করে গিফট পেপারটা হাতে নিয়ে দেখল সেখানে একটা চিঠি ভাঁজ করে স্কচ টেপ দিয়ে আটকে রাখা। আনায়া ওই স্কচ টেপটা খুলতে খুলতে বলল, এটাতে আবার কি দিয়েছ? আনায়ার কথা শুনতেই রেহান তৎক্ষণাৎ বলতে লাগল, আনায়া আনায়া ওটা প্লিজ এখন খুলে পড়তে যেও না। রেহানের কথা শুনে আনায়া থেমে গিয়ে কপাল কুঁচকে বলল, কেন? বুঝি তো হবু বউয়ের জন্য লিখেছি। আশেপাশে হয়তো তোমার ভাসুর আর আমার শালিকাও রয়েছে, তুমি ওটা একটু আলাদাভাবে পড়ে নিও। রেহানের কথা শুনে আনায়া কেসে একবার ডানে বামে তাকিয়ে ইমন আর ইনাকে দেখে বলল, ঠিক আছে। আচ্ছা শোনো, তোমাকে তো এখন ফোনে ঠিকমতো পাওয়াই যায় না, আর তুমি যখন ফ্রি থাকো তো আমি তখন ব্যস্ত। এখনো একটু প্যারাতে আছি, তোমাকে আমি সময় করে রাতের দিকে ফোন করব। প্লিজ একটু লাইনে থেকো। রেহানের এই ছোট্ট আবদার শুনে আনায়া আর মানা করল না। রেহানের সাথে আরো কিছু সৌজন্যমূলক কথা বলা শেষে ওকে বিদায় দিয়ে ফোন রেখে দিল। ফোন রেখে দিতেই তার দুপাশ থেকে ইনায়া আর আনায়া চিৎকার করে তাকে জন্মদিনের উইশ করল। সঙ্গে ইনায়া ওকে একটা একটা রিং আর ইমন একটা ঘড়ি উপহার দিল। আনাও হাসি মুখে সেসব গ্রহণ করল। এরপর আবার আনায়ার নতুন ফোনে তার সিম সহ বাকি ডিটেলসগুলো অ্যাড করে আনাকে ফোনের খুঁটিনাটি বিষয়গুলো বোঝালো। সব শেষে যাওয়ার আগে ইনায়ার সাথে ইমনের কথায় লেগে গেল। ইমন যে এতদিন তার কাছে থেকে কেনিথের বিয়ের বিষয়টি গোপন করেছে, এটাই হলো মূল কারণ। এরপর ইমন তাকে কিছু একটা বুঝিয়ে সুজিয়ে ম্যানেজ করলেও শর্ত হিসেবে আজ তাকে কেনিথের সাথে দেখা করাতে হবে, এটাই ফাইনাল হয়। আনায়া আর ইমনও আর তর্ক না করে ওর শর্তে রাজি হয়ে যায়। বাকিটা কি হবে তা ইনায়া নিজেই ওখানে গেলে বুঝে যাবে। কেনিথ ইনায়ার সাথে তো দেখা করতে চাইবে না, এটা তো শিওর। বাকি না হয় ওকে ওখান থেকে একটু ঘুরিয়ে আনলে আর তেমন কি সমস্যা হবে। আনায়া, ইনায়া আর ইমন আজ তিনজনে মিলে একসাথে কেনিথের অফিসে এসেছে। আনায়া আর ইনায়ার সাথে ইমনও ভাবলো আজ একটু দেখা করে যাবে পুরনো কলিগদের সাথে। সেই উদ্দেশ্যেই দুজনকে সাথে নিয়ে আসা। ইনাকে যদি কেনিথের সাথে দেখা করানো যায় তবে তো ভালোই, আর তা না হলে কিছুই করার নেই। ইনায়া কেনিথের জন্য যতই পাগলামো করুক না কেন, ওর ইচ্ছে পূরণ না হলে নিশ্চয় কোনো সিন ক্রিয়েট করবে না। এমন মেয়ে অন্তত ইনায়া হয়। ইনায়ার পরনে সাদা রঙের এক সিম্পল গাউন, বড় বড় চুলগুলো ফ্রান্স বিনুনি করা। এমনিতে ইনায়া কখনো প্রসাধনী জিনিস ইউজ করে না, কারণ তার ওসব মেকআপ করতে কখনোই ভালো লাগে, আবার তার এসবের প্রয়োজনও পড়ে না। ন্যাচারাল লুকেই অসম্ভব সুন্দর লাগে ওকে। অন্যদিকে আনাও সিম্পল সাদা রঙের একটা লং কুর্তি আর সাধারণভাবেই পরিপাটি হয়ে এসেছে। চোখে মুখে কিছুটা ক্লান্তির ছাপের পাশাপাশি কিছুটা টেনশনও হচ্ছে। ইমন এসেই পুরনো কলিগদের সাথে গল্প জুড়ে দিয়েছে। এজন্য আনায়া শুধু ইনাকে নিয়েই উপরের ফ্লোরে চলে গেল কেনিথের সাথে আনাকে দেখা করাতে। আশেপাশে বিকেলের সময় ফুরিয়ে সন্ধ্যা হতে চলল। আনায়া প্রথমে ইনাকে কেনিথের খোঁজ নিতে গিয়ে জানতে পারল কেনিথ এখনও আসেনি।
সঙ্গে আবার এটাও বলল যে উপরের ফ্লোরে কি কোনো একটা কাজ রয়েছে যা আনায়া এসেই যেন সম্পন্ন করে ফেলে। এজন্য সে ইনাকে নিয়ে নিজের কেবিনে চলে গেল। ইরা, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। আমি না আসা পর্যন্ত কিন্তু তুই এখানেই থাকবি। ইনাও বোনের কথায় খুশি মনে রাজি হয়ে গেল। এদিকে আনাও দেরি না করে নিজের কাজে চলে গেল। কিন্তু তার মাথার মধ্যে এখনো একটাই চিন্তা ঘুরছে যে সে কেনিথকে কি বলবে। এটা বলবে যে ওর বোন তার সাথে দেখা করতে এসেছে? এটা বললে কেনিথ রাজি হবে নাকি? এই কেনিথ আবারও রেগে উল্টো পাল্টা রিয়েক্ট না করে বসে। আনায়া এসব বিড়বিড় করতে করতেই উপরে চলে গেল। আর এদিকে বেচারি ইনায়া একা একা রুমের মধ্যে থেকে বোর হতে লাগলো। মন তো তার ছটফট করছে কেনিথ না আসা পর্যন্ত একবার পুরো অফিসটা ঘুরে দেখার, কিন্তু রুম থেকে বের হলেই তো তার বোন রেগে আগুন পাখি হয়ে যাবে। আনায়া নিজের কাজ শেষ করে তার কেবিনে আসতেই চমকে গেল। আশেপাশে তাকিয়ে দেখল ইনায়া রুমের কোথাও নেই। আনায়া মাথা হাত দিয়ে ভাবতে লাগলো এই মেয়ে আবার কোথায় গিয়েছে। আসার সময়ে তো আশেপাশে কোথাও নজরে পড়ল না। তবে কি নিচে ইমন ভাইয়ের কাছে চলে গিয়েছে? এছাড়া আবার কোথায় যাবে? আচ্ছা, যদি বেশি ছটফট করতে করতে আশেপাশে কোনো গোলমাল করতে থাকে তবে? আয়ানা, তুই তো শেষ। মনে মনে এসব ভেবেই তড়িৎ রুম থেকে বেরিয়ে আর ইনায়ার খোঁজ করতে যাওয়ার সুযোগ হলো না। তার আগেই একজন এসে তাকে জানিয়ে গেল কেনিথ নাকি চলে এসেছে, আর এসেই তাকে ডেকেছে। আনায়া একটি ছোট দীর্ঘ শ্বাস ফেলে কেনিথের কেবিনের দিকে এগোতে লাগলো, অথচ তার মন ছটফট করছে ইনায়ার খোঁজ নিতে। একবার ইমনকে ফোনে জানালে ভালো হতো, কিন্তু এটা ভাবার আগেই খেয়াল করলো সে কেনিথের রুমের সামনে চলে এসেছে। বাধ্য হয়েই নিজের মনকে কিছুক্ষণ শান্ত করে সিদ্ধান্ত নিল কেনিথের সাথে দেখাটা করে ইনাকে খুঁজতে যাবে। আর এটাও ভেবে নিল যে ইনাকে এবার পেলে সোজা ইমনের সাথে বাড়ি পাঠিয়ে দেবে আর মন মুখ মস্তিষ্ক থেকে এই কেনিথের নামটাই গায়েব করে দেবে। ওর সাথে দেখা করানোটা তো এখন বহু দূরের কথা। 2 মিনিট কোনো কিছুতে ধৈর্য নেই মেয়েটার, দিন দিন যেন উচ্ছন্নে যাচ্ছে। দরজা যেহেতু খোলাই ছিল তাই আনায়া সামান্য আওয়াজ করেই দরজা খুলে আওয়াজ করল, স্যার আসবো? ইয়েস। আনায়া উত্তর পাওয়া মাত্রই সম্পূর্ণ দরজা খুলে আবার পুরনোয় চাপিয়ে দিয়ে সামনে তাকাতেই তার চোখ ছানাবড়া। আদৌ সে যা দেখছে এসব কি সত্যি নাকি তার ভ্রম? আনায়া চোখে মুখে অবাক বিস্ময়। কেনিথের ডেস্কের একপাশে এক পা ফ্লোরে ভর দিয়ে উল্টো করে বসে রইছে, আর কেনিথের পাশেই তার চেয়ারে বসে থেকে আনায়ার গুণধর বোন মনের সুখে চকলেট খাচ্ছে। আবার টেবিলের উপরও কয়েক রকমের চকলেট সীমিত পরিসরে ছড়িয়ে রইছে। ইনাকে দেখে প্রচণ্ড হাসি খুশি মনে হচ্ছে। হয়তো কেনিথের সাথে কোনো কিছু নিয়ে কথা বলছিল। তবে আনায়া ভেতরে প্রবেশ করতেই চোখে মুখে প্রফুল্লতা নিয়ে বলল, আপু, তুমি এসেছো? ইনায়ার কথায় কেনিথ পিছনের দিকে তাকিয়ে নির্বিকারে একবার আনাকে দেখে আবারও সামনের দিকে ইনায়ার দিকে তাকালো, তবে কোনো কিছু বলল না। এদিকে আনায়া এখনো নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। কি বলবে তাও বুঝে উঠতে পারছে না, তবুও নিজেকে তটস্থ করে নরম সুরে বলল, ইনায়া, তুই এখানে? আমাকে না জানিয়ে? কখন? আমি জাস্ট রুম থেকে বেরিয়ে আশপাশটা ঘোরাঘুরি করছিলাম, হঠাৎ ভিকেকে দেখে ডাক দিলাম তো পরে ভিকের সাথেই এখানে চলে এসেছি। প্লিজ আমাকে বকবে না। ইনায়া ওভাবেই বসে বসে চকলেট খেতে খেতে কথাগুলো বলল। ওর কথাবার্তা দেখেও আনায়া কিছুটা অবাক হলো। অন্যান্য সময় হলে ইনায়া নিশ্চিত তার কাছে এসে সরি বলে মানানোর চেষ্টা করত, কিন্তু এখন তো পুরো ভিন্ন কিছু দেখছে। ওকে দেখে মনে হচ্ছে ওর মনে কোনো ভয়ডর নেই, আর থাকলেও সেটা কেনিথের সান্নিধ্যে এসে উড়ে চলে গিয়েছে। মনে হচ্ছে যেন কেনিথই ওর প্রোটেক্ট করার জন্য বসে রইছে। আনায়া কিছু বলতে যাবে তার আগেই ইনায়ার পাশেই ডেস্কে বসে থাকা কেনিথ ইনায়ার উদ্দেশ্যে বলল, তোমার বোন তোমাকে বকাও দেও? এটা শুনে ইনায়া যেন কিঞ্চিত আহ্লাদি সুরে বলল, শুধু কি আমাকে বকে, ইউ নো হোয়াট ভিকে আমার সাথে সাথে রাত দিন তোমাকেও বকতে থাকে। আনায়ার যেন এটা শুনতেই মাথা গরম হয়ে গেল। এই মেয়ে কি নিজের মায়ের পেটের বোনকে সিংহের মুখে ফেলতে চাচ্ছে? অন্যদিকে কেনিথ আনায়ার দিকে তাকালো না, বরং কিঞ্চিত বাঁকা মুচকি হেসে বলল, আমাকে কি কি বলে বকে? ইনায়া যেন নিজের কথার ঝুলি নিয়ে বসার প্রস্তুতি নিল।
উদ্বিগ্ন হয়ে বলতে লাগলো, কি কি বলে বকে না সেটা বলো। সবসময় বলতে থাকে তুমি নাকি আমাদের মতো ছোটখাটো কচি কচি ছেলে মেয়ের মাথা খাচ্ছ, দিন দিন মাথায় ভেতর তোমার নেশা ঢুকিয়ে দিচ্ছ। তুমি নাকি নিজেই একটা তার ছেঁড়া পাগল, সঙ্গে আমাদেরও নাকি তার ছেঁড়া পাগল বানিয়ে দিচ্ছ। শুধু তাই নয়, একটি সিক্রেট বলি, আপু কিন্তু তোমাকে ইদানিং তার ছেঁড়া বড় ভাই বলে থাকে। আমি কয়েকদিন এটা বলতে শুনেছি। ইনায়ার কথার মাঝে কেনিথ কয়েকবার পিছনে ফিরে আনায়ার দিকে তাকিয়ে বাঁকা হেসেছে। আর এবার তার ছেঁড়া বড় ভাইয়ের কথা শুনে শেষবারের মতো আনায়ার দিকে ফিরে ভ্রু উঁচিয়ে বাঁকা হেসেছে। আনায়া বেচারির যেন এবার ছেড়ে দে মা, কেঁদে বাঁচি এর মতো অবস্থা। পারলে গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে ওর। জানে না বাড়িতে গিয়ে ইনায়ার কি অবস্থা করবে, কিন্তু আপাতত নিজের অপ্রস্তুত আর অসহায় চেহারাটাকে স্বাভাবিক করতে হবে। তাই ইনাকে বলল, বোন আমার দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে, ইমন ভাই ওয়েট করছে, আরও কি দেরি করার ইচ্ছে আছে তোমার? ইনায়ার যেন এবার বোনের কথার ধরন আর চেহারার ভঙ্গি দেখে কিছুটা ধ্যান ভাঙল। কি বলতে গিয়ে কতদূর বলে ফেলেছে, কে জানে তার এই বোন আজ তার কি অবস্থা করবে। তবুও যেন কেনিথের নেশা ছাড়ছে না। এতদিন পর নিজের স্বপ্ন পূরণ হয়েছে আর এই উল্লাসে সে নিজেকেই ভুলে গিয়েছে। সঙ্গে আনায়া আসার আগে আরও যে কি কি কেনিথকে বলেছে সেসব জেনে তো তার বোন তার আগুনে ঝলসে দেবে। আনায়া নিজেকে তটস্থ করে কেনিথের উদ্দেশ্য বলল, আচ্ছা ভিকে, আমি বরং চলে যাই এখন, পরে কখনো সময় সুযোগ করে আসব। এই বলেই ইনায়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে অগ্রসর হতে নিলেই আবারও পাশে ফিরে কেনিথের দিকে তাকিয়ে বলল, ভিকে লাস্ট একটা রিকোয়েস্ট রাখবে প্লিজ? কেনিথ ওর দিকে তাকিয়ে বলল, হুম। একটা অটোগ্রাফ দিবে? স্মৃতি হিসেবে রেখে দেব। কেনিথ মুচকি হাসল, যার অর্থ বুঝে নিয়ে ইনায়া এখন কাগজ টাইপে কিছু খুঁজতে লাগল। গাধীর মতো আসার সময় কিছুই আনেনি, এখন কেনিথ অটোগ্রাফটা দেবে কিসে? ইনায়া উপায় না পেয়ে কেনিথের দিকে ইনোসেন্ট চেহারা নিয়ে বলল, গাধীর মতো কিছুই আনিনি, ইটস ওকে, এবার না হয় থাক, পরে কখনো সময় পেলে নিয়ে আসব। ইনায়ার ইনোসেন্ট চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কেনিথ ইনাকে সামনের দিকে উদ্দেশ্য করে বলল, ওই সেলফটায় রেড গোল্ডেন কালারের যে ছোট গিটার অ্যাওয়ার্ডটা রয়েছে ওটা নিয়ে এসো। ইনায়া ওর কথা শুনে তড়িৎ কেনিথের ইশারা করা জিনিসটাকে নিয়ে এলো। গিটারটা অন্য কোনো ধাতুর, তবে নিচের স্টেজ অংশটুকু গাঢ় কালচে লাল রঙের কাঠের, সঙ্গে সামনে সোনালি স্টিল প্লেটের উপর কেনিথরে নাম লেখা। কেনিথ ওটা হাতে নিয়ে উল্টিয়ে ডেস্কে থাকা একটা পেন দিয়ে নিচের অফ হোয়াইট অংশটায় আবারও নিজের নামের সাইন এঁকে দিল। এরপর সেটা ইনায়ার দিকে এগিয়ে দিতেই ইনায়া বিস্মিত হয়ে কেনিথের দিকে তাকালো আর বলল, এটা আমার জন্য? হুম, পছন্দ হয়েছে? ইনায়া প্রফুল্ল চিত্তে বলল, ভিকে ইউ আর দ্য বেস্ট। আপু আমাকে বলেছিল তুমি নাকি অনেক রাগী ভয়ঙ্কর আমার সাথে, নাকি তুমি কখনো দেখাই করবে না। কত শত ভয় দেখালো, অথচ তুমি তুমি অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। কেনিথ নির্বিকারে বাঁকা হেসে বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট মাঝে মধ্যে বড়দের কথা বিশ্বাস করে নিতে হয়। চোখে যা দেখা যায় তা সব সময় সত্যি হয় না। ইনায়া ওর কথায় কি বুঝলো জানা নেই, তবে সে খিলখিল করে হেসে ফেলল, সঙ্গে কেনিথের কাছ থেকে বিদায় নিয়ে আনায়ার কাছে গিয়ে বলল, চল আপু যাওয়া যাক। এদিকে আনায়া তো পুরো তোবদা খেয়ে বসে আছে কেনিথের এত ভালো রূপ দেখে। সে নিজের মন প্রাণ আত্মা কোনোটাকেই বিশ্বাস করতে পারছে না যে এটাই সেই রাগী গম্ভীর কেনিথ কিনা। একটা মানুষ এতটা পরিবর্তন কিভাবে? সঙ্গে আবার ইনায়ার জন্য চকলেট সাথে নিজের অ্যাওয়ার্ডটাও দিয়ে দিল। কিভাবে সম্ভব? এই লোকটি এত রহস্যময় কেন? এত কিছুর মাঝে আনা ও কেনিথের সব কথাও ঠিকভাবে খেয়াল করেনি। করলে হয়তো তার সন্দিহান মনে হুট করে নতুন সন্দেহ ঢুকে যেত। আনায়া নিজের বোনের ডাক শুনে নিজেকে তটস্থ করল। আপাতত নিজেকে স্বাভাবিক করাটা জরুরি, এই ইনাকে না হয় পরেও ঠিক করা যাবে। তাই কিছুটা অপ্রস্তুত সুরেই বলল, হুম চল। আনায়া আর ইনায়া দুজনেই চলে যেতে নিলে পেছনে ঘুরে বসে থাকা কেনিথ ওমন অবস্থাতেই বলল, স্টপ। কেনিথের কণ্ঠস্বর শুনে ইনায়া আনায়া দুজনে কেনিথের দিকে তাকালো।
কেনিত পেছনে ঘুরে তাকিয়ে বলল, ইনায়া তুমি স্ট্রং গার্ল রাইট? ইনায়া মাথা ঝাঁকিয়ে বলল, হুম। তবে নিচ পর্যন্ত নিশ্চয় একাই যেতে পারবে যদি কোনো প্রবলেম না থাকে। তোমার বোনের কাজ এখনো শেষ হয়নি। সো ইনায়া হয়তো বাকিটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, ঠিক আছে আমি একাই যাচ্ছি। আর আপু তুমি মন দিয়ে কাজ করো। আমি তাহলে যাই, বাই বাই। ইনায়া তো নাচতে নাচতে চলে গেল। এদিকে আনায়া পড়ল মাইনকার চিপায়। হঠাৎ কেনিত কেন তাকে এখানে থাকতে বলল? কিছু আবার করবে না তো? তার সম্পর্কে যে আনায়া এত কিছু বলে তা শুনে তো এবার কিছু করাটাই স্বাভাবিক। নিশ্চয় এতক্ষণ ইনাকে ভুজং ভাজাং বুঝিয়ে সব শুনেছে আর ভালো মানুষের রূপ ধরেছিল। এবার নিশ্চয় নিজের আসল চেহারা দেখাবে। কেনিত উল্টো দিকে ঘুরে বসে আর আনায়ার এদিকে টেনশনে অবস্থা নাজেহাল। এখন কি আদৌ তার কিছু করার আছে? ইচ্ছে করছে দুনিয়া থেকেই চলে যেতে। শুধু শুধু এইসব আতঙ্কের দুনিয়ায় ফেসে গিয়েছে। তবুও আনায়া নিজেকে কিছুটা স্বাভাবিক করে সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, স্যার কিছু করতে হবে। কেনিত আনায়া দিকে নির্বিকারে তাকিয়ে বলল, হুম। এরপর সোজা ডেস্ক থেকে নেমে আনায়া দিকে এগিয়ে আসতে লাগল। আনায়া কেনিথের চেহারা ভঙ্গি দেখে কিছুই বুঝতে পারছে না। একদম স্বাভাবিক, একটু আগে যেমন বাঁকা হাসি হাসছিল তেমন কিছুই নেই। উল্টো পাল্টা চিন্তায় একবার ঢোক গিলল, কিন্তু কিছু বলল না। এদিকে ওর একদম সামনে এসে দাঁড়িয়ে পকেটে হাত গুজে আনায়ার দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। হয়তো সেই নজর অনেক কিছুই বলছিল, তবে আনায়ার সেসব বোঝার সামর্থ্য হলো না। আনায়া ভেবেছিল কেনিত কিছু না করলেও কড়া কথা আজ শুনিয়ে ছাড়বে, কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো আনায়ার দিকে তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর শুধু বলল, কিছু না, জাস্ট লিভ নাও। কেনিত কথাটা বলেই আবারও উল্টো ফিরে ডেস্কের দিকে চলে গেলেও আনায়া বুঝল না হঠাৎ এটা কি হলো। তাকে তো কিছুই বলল না, কিন্তু এখন যেহেতু চলে যেতেই বলেছে তবে এখানে থাকার কোনো মানেই নেই। আপাতত এখান থেকে সরতে পারলেই হলো। আজ কেনিথের জন্য এক অপ্রত্যাশিত ঘটনা ঘটায় সে কিছুটা বিরক্ত হলো। তবে সহজে উল্টো পাল্টা কাজ করার লোক তো সে নয়। রুহির কেসটাকে নিয়ে ইনভেস্টিগেশন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার যেন আদা জল খেয়ে এই কাজে নেমেছে। যে করেই হোক রুহির সন্ধান তার পাওয়াই চাই। তাই তো আজ রাত 9টা নাগাদ হঠাৎ সে আর তার একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে ভিকের অফিসে হাজির। হুটহাট এমন ঘটনা ভিকের অফিসে খুব দুর্লভ বিষয়। কেনিথের সাথে দেখা করতে হলে আগে তার পারমিশন নিতে হয়, এছাড়া কেনিথ এসব বিষয়ে কখনো নিজেকে জড়ায় না। বেশি প্রয়োজন হলে এই সব কাজ তার এর দায়িত্বে থাকে। কিন্তু আজ কিছুটা ভিন্ন ঘটনা ঘটেছে। হঠাৎ গার্ড কেনিথের ল্যান্ডলাইনে ফোন করে জানালো দুজন পুলিশ এসেছে, সিভিল ড্রেসে, তার নিজেদের আইডি কার্ড দেখিয়েছে। কিন্তু গার্ড তাদের ভেতরে যাওয়ার পারমিশন না দিলেও তারা কেনিথের সাথে দেখা না করে যেতে রাজি নয়। কেনিথ বিষয়টি নিয়ে ঘাবড়ালো না, বরং বিরক্তিতে কিছুটা কপাল কুঁচকালো। সঙ্গে গার্ডকেও বলল তাদের যেন ভেতরে আসতে দেওয়া হয়। যেহেতু অফিসের সকল এমপ্লয়ীদের ফোন নম্বর কেনিথের কাছে রয়েছে, তাই কেনিথ গার্ডের ফোন রেখে ইয়ানাকে ফোন করল। এই মুহূর্তে ওকে রুহির কেবিন থেকে কিছু ফাইল আনার জন্য সঙ্গে কেনিথের সঙ্গে থাকতে হবে তাই। কিন্তু কয়েকবার ফোন দিয়েও যখন আনায়ার ফোন ব্যস্ত দেখালো তখনই হঠাৎ কপাল কুঁচকে গিয়ে মেজাজটা কিছুটা বিগড়ে গেল। এমন কি কথা বলছে যে তার ফোনটাই ধরতে পারছে না? চোখে দেখে না নাকি? কেনিথের চোখমুখ গম্ভীর হলো। সে রুম থেকে বেরিয়ে আনায়ার রুমের দিকে অগ্রসর হতে নিলেই দুজন লোকের কণ্ঠস্বর শুনে আর সামনে এগোতে পারল না। কেনিথ রুম থেকে বেরিয়ে যেই না দরজাটা অতিক্রম করেছে অমনি পাশ থেকে এক মধ্যে বয়স্ক লোকের কণ্ঠস্বর শোনা গেল, কি মিভি কে আমাদের আসতে বলে এখন নিজেই পালিয়ে যাচ্ছেন? কেনিথ ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে পাশে তাকালো। এরপর সম্পূর্ণভাবে সেই দুজন লোকের দিকে ঘুরে ঘাড় কিঞ্চিত কাত করে থাকা অবস্থাতেই বাঁকা হেসে বলল, আমার অফিস থেকে আমিই পালাবো? পুলিশ ইন্সপেক্টর আহসানা মরাইট। লোকটি কিঞ্চিত হেসে বলল, আপনার মতো এত বড় মাপের মানুষ আমার নাম জানে এটাই তো অনেক। কিন্তু আমার প্রফেশন তো এতটুকুতেই খুশি নয়। তাহলে চলুন, যে কাজে এসেছি তা আগে সম্পূর্ণ করি।
লোকটির তাচ্ছিল্যের সাথে বলা কথাগুলো শুনে কেনিথ মুচকি হেসে বলল, এই প্রফেশনে ধৈর্যটা খুব ম্যাটার করে, এত অধৈর্য হলে চলবে? এই বলেই কেনিথ আবারও নিজের রুমে দিকে অগ্রসর হলো। তবে যেতে যেতে একবার এক হাতে আবারও আনাকে কল করলো, কিন্তু লাভ হলো না। আপনার তো দিনের বেলায় দেখাই মেলে না, এজন্য শেষমেশ রাতে আসতে হলো। চেয়ারে বসতেই সামনে পায়ের উপর পা তুলে নির্বিকারে বসে রুবিক্স কিউব ঘোরাতে থাকা কেনিথের উদ্দেশ্য কথাগুলো পুলিশ অফিসার আসান বলল। তবে তার কথার উত্তরে কেনিথ শুধু মুচকি হাসল। তা দেখে লোকটি কিছুক্ষণ নীরব থাকার পর চোখ মুখ গম্ভীর করে বলল, আপনার অফিসেরই এমপ্লয়ি রুহি, তাকে চেনেন তো? না চেনার কি রয়েছে, যাক ভালো কথা, শুনে খুশি হলাম। তা সে যে নিখোঁজ এটাও নিশ্চয় জানেন? হুম। কেনিথের আনমনে রুবিক্স কিউব ঘোরানো দেখে লোকটির বিরক্ত লাগল, কিন্তু বাধ্য হয়েই এসব সহ্য করলেও এবার কিছুটা কড়া কণ্ঠে বলল, তার খোঁজ খবর নেওয়ার কোনো চেষ্টা করেছিলেন? না মানে আপনার অফিসেরই একজন আপনার এমপ্লয়ি এভাবে নিখোঁজ, তার খোঁজ খবর? আহসানের কথা শেষ হওয়ার আগেই কেনিথ অকপটে বলল, পুলিশ অফিসারদের কমন সেন্স যে এমনটা জানা ছিল না। সাধারণ এক এমপ্লয়ির খোঁজ নিতে সে আমার কাছে কাছে। কেনিথের তাচ্ছিল্য যেন লোকটির গায়ে লাগলো না, বরং কেনিথের এত অ্যাটিটিউড তার সহ্য হলো না। তবুও কিছু ভেবে একটা মুচকি হেসে বলল, কি আর করি বলুন, আপনাদের মতো বড় মাপের মানুষদের মতো তো আর বড় মাপের ব্রেইন নেই। আমরা ছোটখাটো ব্রেইন নিয়ে চলা মানুষজন। তাই আপনার কাছে এসেছিলাম, যদি আপনার সান্নিধ্যে এসে আমাদের ছোট ব্রেইনটা যদি আরেকটু বড় হয়ে যায়। আহসানের মতো কেনিথ্র এই লোকটিকে বিরক্ত লাগছে। সাধারণ অফিসারের চেয়ে একটু বেশি ইচড়ে পাকা টাইপের, কিন্তু এইসব বিষয়ে রিয়েক্ট করার লোক কেনিথ তো নয়। খুব ঠান্ডা মাথাতেই এসব ছোটখাটো বিষয়কে সামলে নিতে হয়। কেনিথকে কিছু বলছে না বিধায় লোকটি বলল, রুহিকে লাস্ট দেখতে পাওয়া যায় শহরের নামকরা সেই লাভলি নাইট ক্লাবে। রুহি প্রায়ই এসব জায়গায় যাওয়া আসা করত। অন্যান্য দিনের চেয়ে সেদিন রুহি অনেকটা আগেই নাইট ক্লাব থেকে বেরিয়ে পড়ে। তবে সে সেদিন একা ছিল না, তার সাথে এক বর্ষর দেহের গড়নের কালো ড্রেস পরা ছদ্মবাসী লোকও ছিল। দেখতে নাকি অনেকটা আপনারই মতো। আমি নিজে এসব বলছি না, সেখানে আধমাতাল হয়ে থাকা লোকের কথা অনুযায়ী বানানো স্কেচ থেকে বলছি। শুধু একটা স্কেচ নয়, কয়েকটা স্কেচ থেকে একই রকম ছবি পেয়েছি। আহসান এবার হেসে কথাগুলো বলা শেষ করে কেনিথের সামনে ডেস্কের উপর কিছু স্কেচ করা আঁকা ছবির কাগজ রাখল। ছবিতে একটি একটি মেয়ে আর কেনিথের মতে বলিষ্ঠ দেহের একজন লোককে দেখা যাচ্ছে। যদিও রুহির চেহারা স্পষ্ট হলেও তার পাশে থাকা লোকটিকে সম্পূর্ণ মাস্ক ক্যাপ দিয়ে ঢাকা। শারীরিক গঠন ব্যতীত চেহারা বোঝার কোনো উপায় নেই। কেনিথ আবারও হাসল, সঙ্গে কেনিথ এবার নিজের রুবিক্স কিউবটা ঘোরানো বাদ দিয়ে আহসানের দিকে তাকালো এবং মুচকি হেসে বলতে লাগল, যেখানে রকস্টার ভিকের এক কনসার্টে যেতে পারাটাই কারো কাছে ভাগ্যের বিষয়, সেখানে ইভিকে কিনা শহরের ওই লো ক্লাস নাইট ক্লাবে যাবে রিডিকিউলাস। কেনিথ এই ইগো অ্যাটিটিউড বরাবরের মতোই লোকটির পছন্দ হলো না। তবুও মুচকি হেসে বলল, এটা আপনি না হলে তো অন্য কেউ হবে। ভালো করে দেখুন তো কোনোভাবে লোকটাকে চিনতে পারেন কিনা। কেনিথ কিঞ্চিত বাঁকা হেসে বলল, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে সময় নষ্ট করাটা আমার পছন্দ নয়। আর জাস্ট 5 মিনিট সময় দেব, বাকিটা। লোকটি চোখমুখ কঠিন করে বলল, অফিসে থাকা মিস রুহির সকল ডিটেইলস চাই। কেনিথ নির্বিকারে বলল, আজ পসিবল নয়। কেন পসিবল নয় মিভিকে? কারণ সেসব এখনো গোছানো নেই। লোকটি হেসে বলল, নতুন করে কিছু অ্যাড করে গুছিয়ে দেবেন নাকি? যেন আমাদের চোখ এড়িয়ে অনেক কিছুই গায়েব হয়ে যায়। লোকটির কথা শুনে কেনিথ শুধু মুচকি হাসত, তবে কিছুই বলল না। যে কারণে আহসান এবার তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমরা সকল ইনফরমেশন নিয়েই যাব। আপনি আপনার লোকদেরকে বলুন যা যা গোছানোর তা যেন গুছিয়ে আমাদের সবকিছু দিয়ে দেয়। কেনিথের চেহারায় এবার কিছুটা গাম্ভীর্যের ছাপ দেখা গেল। কিছুটা তাচ্ছিল্য আর রাগী কণ্ঠে এক ভ্রু উঁচিয়ে বলল, এখানের আসার আগে আমার সম্পর্কে কিছুটা হলেও জেনে আসা উচিত ছিল।
এই সুযোগ সবাই পায় না, আর যে একবার পেয়ে যায় সে দ্বিতীয়বার সুযোগ পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এন্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, কেনিথের উপর জোর খাটিয়ে কোনো লাভ নেই। উল্টো এই দুঃসাহসিকতা করলে তার পরিমাণ মোটেও ভালো হয় না। আহসানের সাথে কেনিথের সংলাপ আর বেশি দূর এগোলো না। কেনিথের কথা মতো 5 মিনিট সময় পেরিয়ে যেতেই আহসান আর তার অ্যাসিস্ট্যান্টকে কেনিথ খানিকটা তাচ্ছিল্যের সাথে চলে যেতে বলেছে। আর তারাও কেনিথের এত ইগো অ্যাটিটিউড সহ্য না করে গম্ভীর মুখে অফিস থেকে চলে যায়। দুজনের চলে যেতেই কেনিথ সেই অতি পরিচিত নম্বরে ফোন করল। মুহূর্তেই ওপাশ থেকে কোনো আওয়াজ আসার পূর্বেই কেনিথ বলল, পুলিশ ইন্সপেক্টর আহসান হক। নামটা শুনতাই ওপাশ থেকে কিছু সময় নিয়ে তড়িঘড়ি করে কেউ বলল, বসু, ইনি তো পোস্টিং হয়ে আপনার ওখানে নতুন এসেছে। আগে রাজশাহীতে ছিল। কিছু করেছে নাকি? কেনিথ সেসব কথায় পাত্তা না দিয়ে অকপটে বলল, এর ব্যাকগ্রাউন্ড চেক করে দেখ। যদি আগের কিংবা বর্তমানে কোনো ভেজাল করে থাকে তবে শেষ করে দে। দেশের মধ্যে এত সুন্দর কিটদের থাকার প্রয়োজন নেই। আর যদি সত্যিই উত্তম পুরুষ হয়ে নিজের প্রফেশনের প্রতি দরদি হয়ে থাকে তবে শেষ করার প্রয়োজন নেই। শুধু রেহানের মতো দুদিন পর একটা বড় অ্যাক্সিডেন্টে করিয়ে বছর খানেকের জন্য হসপিটালে থাকার ব্যবস্থা করে দে। ঠিক দুদিন পরই, কিন্তু এখনই করার কোনো প্রয়োজন নেই। তাহলে নতুন করে আবার সন্দেহের উৎপত্তি হবে। ওপর প্রান্তের লোকটা সামান্য ঢোক গিলল। মাঝে মধ্যে তার নিজেকে দোষারোপ করতে ইচ্ছে করে কোন আক্কেলে যে এই কেনিথের সঙ্গ ধরেছিল কে জানে। মৃত্যুর আগ পর্যন্ত এখন এই সঙ্গ ছাড়তেও পারবে না। এই চিন্তা করলেই মৃত্যু তার এমনিতেই নিশ্চিত করে ছাড়বে কেনিথ। কেনিথের কথা শেষে শুধু ছোট করে এইটুকুই বলল, ওকে বসো। যেমনটা বলেছেন ঠিক তেমনটাই হবে। রাতের বেলায় অফিসের অনেকেই এখন বাড়ি ফিরতে শুরু করেছে। আর এদিকে নিজের কেবিনে বসে বসে আনায়া সেই কখন থেকে রেহানের সাথে কথা বলছে। কিছুক্ষণ আগে ভিডিও কলে কথা বলেছিল আর এখন অডিও কলে। ফোন সম্পর্কে ধারণা যতটা কম তার চেয়ে বেশি রেহানের সাথে কথা বলাতে আসক্ত থাকায় কেনিথ যে তাকে কতবার ফোন দিয়েছে এতে তার হুঁশি নেই। এদিকে কেনিথের মেজাজ মোটেও কমেনি। নিজের কেবিন থেকে বের হয়ে আশেপাশে তাকাতেই দেখল অনেকেই বাড়ি চলে গিয়েছে। আশেপাশ থেকে নজর সরিয়ে কেনিথের নজর সরাসরি আনায়ার কেবিনে দিকে পড়ল। কেনিথ বর্ষর পা ফেলে সেখানে গিয়ে দেখল দরজা চাপিয়ে রাখা আর ভেতর থেকে হেসে কথা বলার আওয়াজ আসছে। কেনিথ মুহূর্তেই কপালটা কুঁচকে ফেলল। কিন্তু সে সরাসরি ভেতরে প্রবেশ না করে দুবার দরজায় নক করল। কিন্তু কোনো কাজ হলো না, উল্টো ভেতর থেকে আনায়ার হেসে হেসে কথা বলার আওয়াজগুলো শুনতে পেয়ে মেজাজ আরও বিগড়ে গেল। কেনিথ শেষবারের মতো আরেকবার দরজায় নক করল, কিন্তু তাতেও কোনো কাজ হলো। বাধ্য হয়েই তৎক্ষণাৎ দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই তার নজর পড়ল দূরে জানালার কাছে দাঁড়িয়ে হাসতে হাসতে কথা বলতে থাকা আনায়ার দিকে। আনায়া জানালার দিকে ফিরে থাকায় ও আর কেনিথকে প্রথমেই দেখতে পেল না। এদিকে কেনিথের চোখমুখ লাল হয়ে গিয়েছে। তার আর বুঝতে বাকি নেই যে আনায়া রেহানের সাথেই এতক্ষণ ধরে কথা বলছে, আর এই জন্য দিন দুনিয়া ভুলে এখানে পড়ে রইছে। কেনিথ দরজাটা সরোজে লাগিয়ে লক করে দিতেই আনায়া শব্দ শুনে চমকে পেছনে ফিরে তাকাল। কেনিথের এমন রূপ দেখে আনায়া হঠাৎ অনেকটাই চমকে উঠল। তড়িৎ ফোনটা কানে ধরে নিচু স্বরে বলল, রেহান, আমি একটু পরে ফোন করছি। এই বলেই কল কেটে দিয়ে সোজা কেনিথের দিকে তড়িঘড়ি করে এগিয়ে এসে অপ্রস্তুত সুরে বলল, স্যার, কিছু হয়েছে আপনাকে এমন? কেনিথ আনায়ার দিকে তীক্ষ্ণ নজর ফেলে বলল, জাস্ট চেক ইউর ফোন। আনায়ার মস্তিষ্কে কথাটার অর্থ বুঝতেই অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে নিজের ফোন চেক করতে লাগল। সে কি চেক করবে প্রথমে না বুঝতে পারলেও হুট করে কল লিস্টটা চেক করতেই গলা শুকিয়ে গেল। এতবার কেনিথ তাকে ফোন করেছ অথচ আনায়া একটুও টের পায়নি। এমনি এমনি তো কেনিথ তাকে ফোন করবে না, নিশ্চিত কোনো ঘটনা ঘটে গেছে। কিন্তু এখন সে কি করবে? আনায়া ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাবে তার আগেই কেনিথ বলল, এটা কাজ করার জায়গা, কারণ এটা অফিস, কোনো কমিউনিটি সেন্টার নয়। আনায়া কেনিথের কথায় ঢোক গিলল। অন্যদিকে কেনিথ তীক্ষ্ণ সুরে আবারও বলল, আমি এখানে কাউকে বসে বসে থাকার জন্য নিজের এ
বানাইনি। অফিসের এমপ্লয়ির নিখোঁজ হওয়ার জন্য পুলিশকে জবাবদিহি করার কাজটা আমার নয়। এসব কিছু হ্যান্ডেল করার দায়িত্বটা ভিকের পিএকে করতে হয়, আর যদি সেটা না পারে তো এখানে তার কাজের কোনো প্রয়োজন নেই। কেনিথ ডেস্কের পাশে দাঁড়িয়ে আর এটা বলতে না বলতেই কেনিথ ডেস্কে থাকা গ্লাসের পেন হোল্ডারটা হাতে নিয়ে কাচের ডেস্কেটায় সজোর আঘাত করতেই সেটা তো ভাঙলো, সঙ্গে ততক্ষণে কিছু কাচের টুকরো ঢুকে গিয়ে হাতের তালুর বিভিন্ন অংশ কেটে গেল। হঠাৎ এমন কিছু যে কেনিথ করবে তা আনায়া বিন্দুমাত্রও বুঝতে পারেনি। সে তো এটাও বুঝতে পারছে না কেনিথ আসলে কিসের কথা বলছে। হঠাৎ এখানে পুলিশ আসলো কখন? যদিও কেনিথের রাগ আনায়ার এ হওয়া সত্ত্বেও ঠিকমতো কাজ করেনি এই কারণে নয়, বরং অন্য কিছুও রয়েছে। কেনিথের হাত শক্ত করে মুঠো করে রাখায় রক্ত যেন আরো চুয়ে চুয়ে গ্লাসের টেবিলটার উপর পড়ছে। আনায়া হঠাৎ এমন কিছু দেখে বিচলিত হলো। এমনিতেও তার হালকা পাতলা হিমোফোবিয়া রয়েছে। হুট করে একটু বেশি রক্ত দেখে ফেললে মস্তিষ্ক নাড়াচাড়া দিয়ে ওঠে। যদিও বিষয়টি খুব গুরুতর নয়, আনায়া সবসময় এসব বিষয়কে ম্যানেজ করে নেয়, তাই খুব একটা সমস্যা না হলেও একনাগাড়ে রথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলে তার গা গুলাতে শুরু করে। আনায়া কেনিথের অমন অবস্থা দেখে তড়িঘড়ি করে কেনিথের কাছে এগিয়ে গিয়ে ওর হাত ধরতে চাইলে কেনিথ বাধা দিল। যদিও আনাও কনফিউজড সে কি করবে, তবুও কিছুটা জোর করে হাত ধরে পাশে থাকা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে কেনিথের মুষ্টি করা হাত পরিষ্কার করতে লাগলো আর অনুনয় করে বলতে থাকলো, স্যার সরি, আমি সত্যিই কিছু বুঝতে পারিনি। প্লিজ হাতটা এভাবে মুষ্টি বেঁধে রাখবেন না, তাহলে আরো বেশি ব্লাড বের হবে। কাচের টুকরোগুলোও পরিষ্কার করা হয়নি, এভাবে মুষ্টি করে রাখলে তো ওসব ভেতরে ঢুকে যাবে। আনায়া বারবার কেনিথের দিকে আর ওর হাতের দিকে তাকিয়ে কাজ করছে আর তড়িঘড়ি কথাগুলো বলছে। যদিও কেনিথের নজর সম্পূর্ণ নিচের দিকে, না সে আনায়ার দিকে তাকাচ্ছে না নিজের হাতের দিকে, শুধু এক ধ্যানে আনায়ার কথা শুনে যাচ্ছে। স্যার আম রিয়েলি সরি, আর কখনো এমন ভুল করব না। আমি রেহানের সাথে, আমার ফিয়ান্সের সাথে। এবার আনায়ার সম্পূর্ণ কথাটুকু শেষ হলো না, তার আগেই কেনিথ এমন এক কাজ করে বসলো যে আনায় দুঃস্বপ্নেও কখনো কল্পনা করতে পারেনি। আনায়া মুহূর্তেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ল, মস্তিষ্কের সবকিছু যেন গরমিল হয়ে গেল। আনায়া কেনিথের হাতের রক্ত পরিষ্কার করতে করতেই কথাগুলো বলছিল, হঠাৎ রেহান আর ফিয়ান্সের কথা বলতেই যেন সেটা তার কাল হলো। কেনিথ ঠিক ওই মুহূর্তেই নিজের বলিষ্ঠ বাম হাত দিয়ে আনায়ার পিঠে হাত দিয়ে আঁকড়ে নিজের সঙ্গে মিশিয়ে নিল। অন্যদিকে তার রক্ত মাখা ডান হাত দিয়ে আনায়া মাথার পেছনে চুলের অংশটুকু শক্ত করে হাত ছড়িয়ে আঁকড়ে ধরে ততক্ষণে নিজের কাছে নিয়ে এসে দুই ওষ্ঠকে মিলিত করল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে আনায়া কিছুই বুঝতে পারল না। কেনিথ যত সহজেই খুব দ্রুত আঁকড়ে ধরেছিল, ঠিক তত দ্রুতই আবারও এক পৈশাচিক কাজ করে আনাকে ছেড়ে দিল। পৈশাচিক এই কারণে বলা হলো কেননা আনাকে কেনিথ ছেড়ে দিতেই সে বিস্মিত চোখে কেনিথকে দেখতে দেখতে তার হাত নিয়ে তার ঠোঁটে ছোঁয়ালেই কিছু তরল পদার্থ নিজের আঙ্গুলের ডগায় অনুভব করতে লাগল। সঙ্গে ধীরে ধীরে মস্তিষ্ক ঠিকভাবে সক্রিয় হতেই নিজের ওষ্ঠে ব্যথা অনুভব করল। তার যেন মনে হচ্ছে এই মুহূর্তেই এক নিকৃষ্ট জানোয়ার তার ওষ্ঠকে ছিঁড়ে খুঁড়ে দেয়ার পরিকল্পনায় ছিল। আনায়া কেনিথের দিক থেকে চোখ সরিয়ে নিজের কাঁপতে থাকা আঙ্গুলের ডগায় লেগে থাকা রক্তগুলো একবার দেখে নিয়ে আবারও কেনিথের দিকে